সুপ্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা আরএফএল গোল টেবিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম আমরাও খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ভোটের সমীকরণ। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ স্টুডিওতে 7 জন আলোচক উপস্থিত আছেন। চলুন প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। আমার ডান দিক থেকে আপনার পরিচয়। আমি ব্যারিস্টার দিলারা খন্দকার, প্রেসিডিয়াম মেম্বার, জাতীয় পার্টি। স্বাগত গোল টেবিলে। অধ্যাপক অপু উকিল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব মহিলা লীগ। আপনাকেও স্বাগত। অ্যাডভোকেট আফজাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক। স্বাগত। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। স্বাগত আমার বাম পাশ থেকে। ব্যারিস্টার মাহমুদুল খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি এবং সম্পাদক সুপ্রিম বার অ্যাসোসিয়েশন। স্বাগত। শামা ওবায়দ, বিএনপি সাংগঠনিক সম্পাদক। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের একজন আলোচক জুনায়েদ সাকি এখন এসে পৌঁছেনি, তিনি কিছুক্ষণের ভিতরে পৌঁছবেন। আমরা আলোচনা শুরু করছি। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে ফোন করে। আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। আলোচনার বিষয়ে ভোটের সমীকরণ। দর্শক, আপনারা জানেন যে 2019 সালে নির্বাচনকে কেন্দ্র করে এর ভিতরে ভোটের নানা রকম মেরুকরণ শুরু হয়েছে, সমীকরণ শুরু হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসা সনদ স্বীকৃতির বিষয়ে বৈঠকের পর এ নিয়ে নানা রকম বিতর্ক এবং আলোচনা সৃষ্টি হয়েছে এবং সমীকরণের কথা বলছে অনেকে, যে ইসলামপন্থী দলগুলোকে বিভিন্ন রাজনৈতিক দল কাছে টেনে ভোটের সমীকরণকে নির্দিষ্ট করার চেষ্টা করছে। এর ভিতরে জাতীয় পার্টি 34টি ইসলামপন্থী দল নিয়ে গঠন করতে যাচ্ছে, জাতীয় ইসলামী ঐক্য জোট গঠন করতে যাচ্ছে। অন্যদিকে বাম মোর্চারাও নতুন একটি জোট গঠন করতে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। এ নিয়ে পর্যবেক্ষকরা আলোচনা করছেন, বিশ্লেষণ করছেন যে আগামী নির্বাচন করবার জন্য 7 জন আলোচক। প্রথমেই আলোচনার জন্য আহ্বান করব শামা ওবায়দকে বলবার জন্য আলোচনার বিষয় ভোটের সমীকরণ। ধন্যবাদ আপনাকে। ভোটের সমীকরণ বাংলাদেশের এখন বর্তমান প্রেক্ষাপটে যেটা আপনি যেটা আপনার সূচনায় বললেন, যে বর্তমান সরকার এখন কোন দিকে যাবে ওনারা বুঝতে পারছেন না। তা আমরা যেটা সাধারণ জনগণ যেটা হিসেবে যেটা আমরা মনে করি, যে যেই সরকারের বা যেই রাজনৈতিক দলের কোনো জনসমর্থন থাকে না, যাদের জনগণের সাথে কোনো যোগাযোগ নাই, তারাই একবার এই দলকে টানে, একবার ওই দলকে টানে, কারণ একটা পায়ের নিচে মাটি পাবার চেষ্টা করে। এখন যেটা আমরা দেখেছি, দেখেন, এই আওয়ামী লীগ সবসময় তারা মুখে বলে এসছে তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। তারা কিন্তু যখন 5ম সংশোধনী হলো, তখন কিন্তু আমরা দেখেছি তারা এই ধর্মনিরপেক্ষতার কথা এক মুখে বলছে, আবার আরেকদিকে রাষ্ট্রধর্ম ইসলাম তারা রেখে দিয়েছে, কিন্তু মুখে মুখে আবার তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। খুবই ভালো কথা, হ্যাঁ, কারণ যার যার ধর্ম সে এসে প্র্যাকটিস করবে, এটাই আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা দেখলাম যে যখনই তারা দেখেন গত 5ই মে, মানে এই 5ই মেতে যে এই আপনার শাপলা চত্বরে হেফাজতের হাজার হাজার নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে এসে এই 13-14 বছরের বাচ্চা থেকে শুরু করে বড় অনেক আপনার সারা দেশ থেকে যারা আসলো হুজুররা, তাদেরকে কিভাবে সেই রাত্রে সারা দেশ অন্ধকার করে, আপনার দিগন্ত টিভি বন্ধ করে দিয়ে, সব কিছু অন্ধকার করে দিয়ে তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হলো, তাদেরকে মারধর করা হলো, অনেক লোক মেরে ফেলা হলো। আমি সংখ্যায় যাব না কয়জন মরেছে, একজন মরলেও মারা গেছে, 1000 জন মরলেও মারা গেছে, 10,000 জন লোক মরলেও মারা গেছে। এরা আমাদের দেশের নাগরিক, এদেরকে করলো। এবং এই সংসদে দাঁড়িয়ে, এই অবৈধ সংসদে দাঁড়িয়ে এই বর্তমান প্রধানমন্ত্রী এবং ওনার মন্ত্রীরা এবং সরকারের সকল এমপি মন্ত্রীরা এই ক্যাবিনেট আপনার সংসদে দাঁড়িয়ে আলামা শফি থেকে শুরু করে সবাইকে গালাগালি করেছে। এবং তারা কিভাবে এই তেঁতুল হুজুর, আপেল হুজুর সব নাম টাম দিয়ে তাদেরকে একেবারে তুলোধনা করেছে। তারপরে যখন দেখলো সেই আলামা শফি সাহেবকেই, ওনাদেরকেই ওনারা আবার সেদিন আমরা দেখলাম ওনারা বঙ্গভবনে ডেকে নিয়ে আদর করে সোহাগ করে তারা অনেক কিছু করলেন। আপনি সংক্ষেপে বলুন যে আপনাদের দৃষ্টিভঙ্গি, বিষয়টা আপনাদের দৃষ্টিভঙ্গিতে কি আছে হেফাজত নিয়ে? যেখানে শফি আহমেদ যেখানে গিয়েছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছেন, তাহলে আপনাদের সংকটটি কোথায় এবং আপনাদের দৃষ্টিভঙ্গি কি হেফাজতকে নিয়ে? বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। ধর্মভিত্তিক যারা দল করে তারা তাদের সংবিধান অনুযায়ী তারা তাদের রাজনীতি করবে, দল করবে, বাংলাদেশের মাটিতে তারা তাদের রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। এবং বিএনপি সবার স্বাধীনতায় বিশ্বাস করে।
এখন আপনি এমনও তো দিন গেছে যে এই সেই শাপলা চত্বরের ঘটনার পরে মানে আপনার দাড়িওয়ালা হুজুররা রাস্তায় বেরোতে ভয় পেত, এবং এই আওয়ামী লীগ এই টুপি দাড়িওয়ালা লোকজনকে জঙ্গি বলতে, মানে তারাই যেই টুপি দাঁড়িয়ে আছে তারাই জঙ্গি। এবং এই আলামা শফির নেতৃত্বে যে হেফাজতে যারা এসেছিল সেদিন তাদেরকেও তারা জঙ্গি হিসেবে অভিহিত করেছিল তখন, এবং তখন তারা বলেছিল তারা বিএনপি জামাতের দোসর, এই এর দোসর ওর দোসর। এখন যখন তারা দেখেছে যে এখন তাদের ভোটের সমীকরণ, বললেন না ভোটের সমীকরণ তো শূন্য, দেখছে কোথাও কোনো এই যে সারা দেশে যা 2008 থেকে শুরু করে 2016-17 পর্যন্ত যে অপকর্ম তারা করেছে, এই অপকর্মের পরে দেখেছে ভোটের রেজাল্ট শূন্য, সেই জন্য তারা হেফাজতকে টানবে, তারা এই দলকে টানবে, ওই দলকে টানবে। বাস্তবতা হচ্ছে যে তাদের জনগণের কোনো ভিত্তি নাই, তারা চেষ্টা করছে। একবার ব্লগার, আমি একটি কথা বলতে চাই, যখন প্রথম ব্লগার হত্যা হয়েছিল তখন প্রধানমন্ত্রী এই ব্লগারের ওনার মৃতদেহ দেখতে গিয়েছিলেন যখন প্রথম ব্লগার হত্যা করে, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এরপরে বহু ব্লগার, বহু লেখক হত্যা হয়েছে এই দেশের মাটিতে। আমাদের প্রধানমন্ত্রী একটা প্রতিবাদও করেনি, এবং উনি একজনকে দেখতেও যায়নি, কোনো কথাও বলে নাই। তাই উনি যখন প্রয়োজন হয় আওয়ামী লীগ তখন এদিকে বলে, আবার যখন প্রয়োজন হয় তখন ওদিকে বলে। ধন্যবাদ শামা আবায়েদ, আবার আপনার কাছে আসবো। মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক দলগুলি সঙ্গত কারণেই, যদি আমরা ধরে নিই যে জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করে এবং দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য রাজনীতি করে, তো তাহলে সে রাজনীতির উদ্দেশ্য পূরণের জন্য তাকে সঙ্গত কারণে ক্ষমতা যেতে হবে। তো ক্ষমতা যাওয়ার চেষ্টা সকল রাজনৈতিক দলেরই আছে। আমার তো মনে হয় না কোনো রাজনৈতিক দল এখানে তাদের এমন কোনো অঙ্গীকার তাদের নিবন্ধনে উল্লেখ করেছেন যে আমরা ক্ষমতায় যেতে চাই না, শুধু মাঠে আন্দোলন করব। তো আর যদি এটা করে তাহলে কিন্তু সে রাজনৈতিক দলকেও আবার রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করা যাবে কিনা সেটা নিয়েও আমার মনে হয় নতুন করে প্রশ্ন আসার সুযোগ আছে। এখানে একটা বিষয়, হেফাজত ইসলাম আছে, আরও বহু ইসলামিক দল আছে, অন ইসলামিক দল আছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন আছে। রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে ব্যক্তিবর্গের উপর সঙ্গত কারণেই এরকম দায়িত্বটি অর্পিত আছে যে সকল পেশা, শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করা। এখন হেফাজত ইসলাম একটি রাজনৈতিক সংগঠন অথবা অরাজনৈতিক সংগঠন অথবা ইসলামিক সংগঠন, এখানে অনেক জনগোষ্ঠী এখানে একসাথ হইয়া তাদের একটি আদর্শ নিয়ে তারা কাজ করেন। এখন সে আদর্শ নিয়ে কোথায় কোথায় সংঘর্ষ আছে, বিভক্তি আছে, মতপার্থক্য আছে। তাই কেউ মনে করেন যে সেটা গ্রহণযোগ্য না এবং কারো কাছে তাদের দৃষ্টিতে সেটা গ্রহণযোগ্য। এখন রাষ্ট্র পরিচালনা যারা দায়িত্বে নিয়োজিত, আপনি কি এটা মনে করবেন না যে তাদের ব্যাপারে সরকার উদাসীন থাকতে পারে না? তাদের বিষয়েও সরকারকে দায়িত্ব পালন করতে হবে। এখন দায়িত্ব পালন করতে হলে তাদের সমস্যাগুলো কোথায় এবং কি কি কারণে তারা, যদি অতীতের যে শাপলা চত্বরের ঘটনা, এটা তো সারা পৃথিবী দেখেছে, সারা জাতি দেখেছে, এবং সেখানের মধ্যে তাদের এরকম অত্যন্ত আপনার ন্যাক্কারজনক ঘটনাগুলোর পিছনে সমর্থন দিয়েছেন তৎকালীন সময়ে বিএনপির বেগম খালেদা জিয়া সরাসরি নিজে সমর্থন দিয়েছেন এবং ঢাকাবাসীকে আহ্বান করেছেন এবং হেফাজতকে আহ্বান করেছেন যে আপনারা শান্তিপূর্ণ উপায়ে সমাবেশ করার জন্য আসলেও এখন আর উঠবেন না, এখানে থেকে যান, থেকে গিয়ে আপনারা এখানে সরকারের পতন ঘটান। এবং তখনই এই তাদের শান্তিপূর্ণ অবস্থানে যে অঙ্গীকার সেটার পরিবর্তন ঘটে। তখন তারা গাড়ি পোড়ায়, ব্যাংকে হামলা করে এবং বায়তুল মুকাররমে আপনার সেখানে কোরআন শরীফ পোড়ায় এবং মসজিদের মধ্যে আক্রমণ করে। এই সমস্ত কর্মকাণ্ডগুলোর সাথে হেফাজত নিজেরা বলে যে তারা জড়িত নয়, তাহলে তাদের সাথে কারা সংযোজিত হয়েছে? তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে বিএনপি প্রধান সেদিন যে আহ্বানটা করেছিল, সে আহ্বানের সাথে সাড়া দিয়ে তাদের মদতপুষ্ট একটি গোষ্ঠী সেখানে দিয়ে হেফাজতের সাথে সংযুক্ত হইয়া সেদিন এই ঘটনাটি ঘটাইছে? কারা ঘটাইছে এটার উইটনেস আমি নই। তারপরে দিয়ে আজকের এই সময়ে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী হেফাজতের ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দ তাদের সাথে আলোচনা করেছেন, এটাকে আমাদের সাধুবাদ না জানানোর কোনো যুক্তি আমি ব্যক্তিগতভাবে খুঁজি পাই না। এই কারণ তাদেরকে তো আপনি মেরে ফেলতে পারবেন না। আপনি যদি মনে করেন তাদের মতবাদ, তাদের উদ্দেশ্য, আদর্শ, এগুলাতে যদি রাষ্ট্র এবং
দেশের জন্য যদি কোথায় ক্ষতিকর কোনো উপাদান থাকে, তাহলে সেগুলো তাদের সাথে আলোচনার সাপেক্ষে তো আপনাকে সমাধান করতে হবে। এখন যদি তাদের সাথে আলোচনায় না করেন, তাদের সাথে যদি কথাই না বলেন, তাদের সমস্যাগুলো কি সেটা যদি আপনি না জানেন, তাহলে কি করে আপনি সমাধানটা জনাব করবেন? তাজুল ইসলাম, আপনি 10 সেকেন্ডে বলুন যে ইসলামপন্থী দলগুলোর উপরে নির্ভরশীলতা বাড়ছে কিনা আপনাদের, কিংবা ইসলামধর্মী গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা জনগণের যেখানে? উপরে না, আমার তো মনে হয় না এই জনগণের উপরে নির্ভরশীলতা বাড়ছে। সরকার জনগণের উপর নির্ভর করতে চায়, সরকার দেশের মানুষের উপর নির্ভর করতে চায়, এবং সে মানুষদের মধ্যে বিভিন্ন পেশাজীবী আছে, বিভিন্ন ধর্ম অবলম্বী আছে, বিভিন্ন ধর্মতান্ত্রিক রাজনৈতিক দল আছে। এটাকে এভাবে কেন বিবেচনা করা হবে? আবার এখানে আরেকটা কথা টেনে আনা হয়েছে যে মাদ্রাসা শিক্ষা কাওমি মাদ্রাসা আপনি উত্থাপন করেছেন। দেখুন, আপনি যদি কোনো কারিকুলাম বহির্ভূতভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে চলতে দেন, অথবা যদি আপনার কোনো সিলেবাসে যদি সেখানে না থাকে, তাহলে রাষ্ট্র সেখানে সুযোগ কোথায় তাকে নিয়ন্ত্রণ করার, এবং রাষ্ট্রের সুযোগ কোথায় সেখানে তাদেরকে একটি আপনার যুক্তিসঙ্গত কারিকুলামের ভিতর নিয়ে আসা। তাইলে সেখানে তাকে যদি সনদে আপনি না দেবেন, এবং তাকে যদি তার ব্যাপারে কোনো স্বীকৃতি অথবা তার কোনো জন্য যদি আপনার যদি তার ব্যাপারে যদি আপনার কোনো দায়িত্ব আপনি পালন করার আপনার যদি অঙ্গীকার নিয়ে দেন, না আমি কোনো দায়িত্বই পালন করবো না, তাহলে তার সম্বন্ধে আপনি কাজ করার কথা বলার সুযোগটা আপনার জন্য কোথায় থাকবে? তাই স্বাভাবিকভাবে আমি মনে করি এই সমস্যাগুলো আজকে নতুন করে সৃষ্টি হয়নি, এই সব মাদ্রাসাগুলো নতুন করে সৃষ্টি হয়নি। হেফাজতে ইসলাম সহ ইসলামিক এবং ধর্মতান্ত্রিক, আমি একটু কথা শেষ করি, ধর্মতান্ত্রিক এই সমস্ত রাজনীতিগুলো নতুন করে সৃষ্টি হয়নি। এদেশে সামরিক শাসকরা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য এই সমস্তগুলোকে তারা সেদিন প্রণোদনা দিয়েছেন, এবং বিভিন্নভাবে এই সমস্ত সংগঠনগুলো উত্থাপিত হয়েছে। শ্যামা ওবায়দের একটি কথা আমি এখানে শেষ করতে হচ্ছে, আমি একটা কথা বলি, দাড়ি টুপি থাকবে না। দাঁড়ি টুপি দেখলে আওয়ামী লীগ কখন বলেছে দাঁড়ি টুপি হলেই সে মুসলমান, সে জঙ্গি? এই কথা কোথায় বলেছে? বরঞ্চ ওনারাই এই সমস্ত গল্প বানাইয়া বিভিন্ন জায়গায় প্রচার করেন, এই দাঁড়ি টুপিওয়ালাদের উপর হামলা, তারপরে যে ওনারা বলেন বোকরা থাকতে পারবে না, মসজিদে উলুধ্বনি দেওয়া হবে, এই সমস্ত গল্প বানাইয়া বহুবার তো ক্ষমতা দিয়েছেন। আমার মনে হয় যে এই বিষয়টি আর মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, এবং এই কথা বলে মানুষকে আর বেশি দিন প্রতারণা করা যাবে না। দিলারা খন্দকার। সেলিম ভাই, আমাদের আজকের বিষয় হচ্ছে ভোটের সমীকরণ। আমরা আমি দুদিন আগে একটা পত্রিকায় দেখেছি যে ওখানে লেখা আছে ভোট কি আগামী মার্চেই, এরকম একটা হেডলাইন বড় করে, সম্ভবত এটা বাংলাদেশ আমাদের সময় পত্রিকা। তো ভোট আগাম হোক কিংবা পরে হোক, আমরা যদি ধরেই নেই ভোট ইলেকশন, আগামী ইলেকশন ডিউ টাইমে হবে, সেটা সংবিধান অনুযায়ী 18 শেষে অথবা 19-এর প্রথম দিকে, সময় কিন্তু 1.5 বছর, খুব বেশি না। এবং এই 1.5 বছরকে সামনে রেখে প্রত্যেকটা দল কিন্তু ঘর গোছানো শুরু করেছে। ভোটের রাজনীতি যে দলগুলো করে, নির্বাচনের রাজনীতি, নির্বাচনমুখী যে রাজনৈতিক দলগুলো, সে আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, নির্বাচনমুখী দলগুলো মানে ঘর গোছানো তারা শুরু করে দিয়েছে। এবং আমি মনে করি এই যে আজকে যে ইসলামিক দলগুলো নিয়ে যে টপিকটা আপনি আজকে উত্থাপন করেছেন, যে ইসলামিক দলগুলোকে যে ভোটের সমীকরণে যে একটা টানবার একটা প্রচেষ্টা, সে আওয়ামী লীগের পক্ষ থেকেই বলেন বা বিএনপির পক্ষ থেকেই বলেন বা আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকেই বলেন, এটা তারই একটা অংশ। কারণ হচ্ছে বাংলাদেশের খন্দকার, আপনি বলুন যে আপনারা যে জোট যাচ্ছেন যে জাতীয় ইসলামী মহাজোট 34টি দল নিয়ে নিবন্ধিত যারা প্রাক সর্বস্ব, এর কারণটা কি? আপনারা সেই সমীকরণ থেকে এটি করছেন? না, আমি আসছি সেটাই। কারণ হচ্ছে বাংলাদেশের 90% মানুষ, জনগণ কিন্তু মুসলিম বিশ্বাসী। এই 90% মুসলিম বিশ্বাসী মানুষকে, ভোটারকে, জনগণকে তো আপনি বাইপাস করে ভোটের রাজনীতি করতে পারবেন না, নির্বাচনের রাজনীতি। ধর্মকে উপযোগী করছেন আপনারা? ধর্মকে উপযোগী না, ধর্মকে ঠিক উপযোগী না, মানে আমরা মানে অ্যাজ এ মুসলিম সকলেই তো মুসলমান, তাহলে কি উপযোগ্য করছেন ধর্মকে? আপনাদের জোটে কেন 34টি ইসলামী দল, অন্যরা কেন নাই? দিলারা, ব্যারিস্টার দিলারা, আপনি বলুন যে আপনাদের 34টি আছে, অন্যরা কেন নাই? আমরা জাতীয় পার্টি একটা উদ্যোগ নিয়েছে, আমাদের মাননীয় চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ একটা উদ্যোগ নিয়েছেন যে উনি আমাদের প্রায় 34টা ইসলামিক দল নিয়ে একটা ইসলামী ঐক্যজোট করার। আপনি দেখেন বিএনপিতে আছে আপনার 20 দলীয় জোট, তার মধ্যে কিন্তু আমাদের একটা, আমরা যারা, যদিও আমি প্রসঙ্গটা উঠালে হয়তো এখন চিল্লাচিল্লি শুরু হবে, আমাদের জামাতে ইসলাম, যাদেরকে আমরা যুদ্ধাপরাধী বলে জানি,
যাদের নিবন্ধন কিন্তু আমাদের নির্বাচন কমিশন থেকে বাতিল করা হয়েছে, সে দলটিও অন্তর্ভুক্ত। আওয়ামী লীগের একটা জোট আছে 14 দল, সেখানে নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলই আছে। বিএনপি 20 দলেও নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলই আছে। তো আমরা যদি একটা 34টা দল নিয়ে একটা ইসলামী ঐক্যজোট করি, তাতে সমস্যাটা কোথায়? আমি তো কিছু অন্যরা নয় কেন? কেন সকল 34টি কেন ইসলামী দল হবে? অন্যরা নয় কেন? কেন? কারণ হচ্ছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ডোর ইজ ওপেন। আমরা সকলকেই ডাকছি যারা আমাদের সঙ্গে ঐক্য করতে চায়, বা এটা তো ব্যক্তিগত প্রতিটা পার্টির, প্রতিটা পলিটিক্যাল পার্টির, এটা তো এদের প্রতি ঝোঁক কেন আপনাদের? যদি বলেন ঝোঁক এদের প্রতি কেন? অন্যরা যে আছে, অন্যান্য রাজনৈতিক সংগঠন আছে, আমি একটু আগে আপনাকে বললাম যে জাতীয় পার্টি একটা মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, এবং বাংলাদেশের 90% মুসলিম জনগণকে তো আপনি বাইপাস করতে পারবেন না। আর আমরা সেকুলার এবং ডেমোক্রেসির নামে যেভাবে এই যে মুসলিম সমাজটাকে একটা আলাদা করবার চেষ্টা করি, আমার মনে হয় যে আমরা এক করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। বিকজ তারা ভোটার, ভোটের মূল্য আপনার আছে। কি বক্তব্য আছে ভোটের সমীকরণে? এবং আপনারা তো 77টি সাংগঠনিক জেলা সফর করার জন্য আমরা গণমাধ্যমে দেখেছি, এবং এখন একটি দল গঠন করা হয়েছে। আপনাদের কি সমীকরণ আছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে? ভোটের কি হিসাব আছে আপনাদের? আমাদের যে দল টিম গঠন করা হয়েছে এটা স্বাভাবিক প্রক্রিয়া, প্রায় করা হয়, এবং এর মধ্যে আবার এখন নতুন করে করা হয়েছে। আবার হয়তো কিছুদিন বা 2 মাস পরে হয়তো আরেকটা গ্রুপ যাবে, এইভাবে গ্রুপটা হবে। এটা স্বাভাবিক আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ এটা। আমি প্রথমে বেশি দেলোয়ারা যেটা বললেন, দিলারা যেটা বললেন যে জামাত যুদ্ধাপরাধীর দল, এটা ঠিক না। কারণ কি, এখনো জামাত কিছু কিছু ব্যক্তি যুদ্ধাপরাধী হতে পারে। জামাতকে এখনো সরকার মনে করছে যুদ্ধাপরাধী না বলেই তো। কিন্তু আপনার দৃষ্টিতে আছে, আপনার দৃষ্টিতে জামাতকে কিভাবে দেখেন? আওয়ামী লীগ মনে করে জামাত যুদ্ধাপরাধী না, এই জন্য অনেক আলোচনা করার পর এখন পর্যন্ত জামাতকে আওয়ামী লীগ সরকার এখনো অবৈধ বা ব্যান্ড কোন সমস্যা। না, আমি সেটাই বলেছি যে এরকম একটা দলকে নিয়ে যদি 20 দল গঠন করতে পারে, তাহলে আমাদের করলে এত সমালোচনা কেন? ঠিক আছে, এটা জাস্ট এটা ক্লিয়ার করে দিলাম। আওয়ামী লীগ এখনো মনে করে না যে জামাত যুদ্ধাপরাধী। বিএনপি জামাতকে দল যুদ্ধাপরাধী দল মনে করে। আওয়ামী লীগ এখনো ব্যান্ড করে নাই। এটা আওয়ামী লীগের ব্যক্তিগত ব্যাপার। রাইট, সেটাই আমি ক্লিয়ার করে দিচ্ছি, নাহলে অনেকে কনফিউজড হয়। জামাত কি যে রেডিক্যাল চেঞ্জ, আওয়ামী লীগ অলওয়েজ মেইনটেইন ডাবল স্ট্যান্ডার্ড, অলওয়েজ মেইনটেইন ডাবল স্ট্যান্ডার্ড। আওয়ামী লীগের সম্প্রতি গত কয়েক যুগের কাজ দিয়ে দেখেন, তারা সবসময় আইনি শাসনের কথা বলে, বিরোধী দলে থাকলে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলে, গণতন্ত্রের কথা বলে। তারা বলে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই জন্য কেয়ারটেক সরকার কথা বলে। যেসব সরকারে আসে আমরা বলিনি, নির্বাচন আগে বলে 10 টাকা তো 10 টাকা চাউল খাওয়াবো গরিব মানুষকে, বিনামূল্যে সার দেবো, ঘরে ঘরে চাকরি দেবো বেকারদেরকে। নির্বাচিত হওয়ার পরে এগুলা বলে না, ওগুলা দিচ্ছে কিছু লোকের। সেখানে দুর্নীতি যা হয়েছে, আপনি এখানে আলোচনা হয়েছিল, দুর্নীতি রাগ করে গেছে 10 টাকার চাউল। তো দিস ইজ দ্য চেঞ্জ। 2013 সালে তাদের একজন মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশে কওমি মাদ্রাসাগুনা জঙ্গি উৎপাদনের কারখানা। মনে নিশ্চয়ই দিলার মনে আছে? এবং তারা সেই সময় হেফাজতের মিটিংয়ে আক্রমণ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। হাজার হাজার লোক, ভোরবেলায় সব পরিষ্কার। বেগম খালেদা জিয়া যেটা বললেন তাজুল ভাই, বেগম খালেদা বিএনপি চেয়ারপারসন হেফাজতকে তাদের এই দাবি দাওয়াকে সমর্থন দিয়েছিল। কিন্তু আপনারা বললেন যে না, তারা জঙ্গি, থাকতে পারবে না। দাবি দাওয়াগুলো কি? আমাকে শেষ করতে হবে আমাদের খোকন। আমি সেই মেঘে দিলেন আপনারা কত হত্যা করলেন, যেটা আমাদের নেত্রী বললেন কত হত্যা করলেন সেটা বলতে চাই, বা লোক হত্যা করেছেন। এখন আমি ফেসবুকে আসে কি হত্যা করা হয়েছে। আর 2017 সালে এসে বলতেছেন কি তোমার দাবি যা ছিল সবগুলো ঠিক আছে, আমরা এগুলো মানলাম। বেগম খালেদা জিয়া যে তাদের কবি মাদ্রাসা স্বীকৃতিরা বাড়ি গিয়া, বেগম খালেদা জিয়া যে সময় 13 সালে বলছিল, সেই সময় আপনারা বুঝেন নাই। বেগম খালেদা জিয়া চিন্তা করে 13 সালে কবি মাদ্রাসা স্বীকৃতিরা বাড়ি, সেটা কিন্তু আপনার 5 বার বুঝতে পারলেন আপনারা। ধন্যবাদ আমাদের খবর। আমি আপনার কাছে
সুতরাং এটা হলো আজকে কিন্তু আওয়ামী লীগের যেটা হেফাজতের অপুর কাছে যাই। আওয়ামী লীগের সঙ্গে অপুর যেভাবে খোকন, কথা আপনার বসছে কাছে আমি না, আবার আসবো আমরা। বসার পরে গিয়া জাতির কাছে ক্ষমা অপু চাওয়া উকিল, উচিত আপনি ছিল বলুন। আপনাদের। খোকন ভাই আমাকে একটু যে বলতে দেন। 2013 সালে হেফাজতের খোকন, বিরুদ্ধে আমি আপনার কাছে আবার আসবো। শোনেন একটু অধ্যাপক বলি। অপু উকিল। বলছি আপনারা এই প্রোগ্রামটার নাম দিয়েছেন ভোটের সমীকরণ, তো ভোটের সমীকরণটার সমাধান দিবেন জনগণ, এবং জনগণ সমাধান দিতে গিয়ে জনগণ ভোট দিয়ে দেখাবেন যে কোন দল নির্বাচনে জয়ী হয়। এখন এই ভোট পাবার জন্য কোন দল কি করছে সে বিষয়টি আলোচনা সাপেক্ষ। আমি সেই আলোচনা যাবার আগে কয়েকটি কথা এখানে অপ্রাসঙ্গিক এসেছে, আমি সেখানে বলতে চাই। বলা হয়েছে শামা আবায়েদ বলেছে আওয়ামী লীগ এই দলটা নেই সেই দলটা নেই। আমি এখানে এই নিজেকে দায়িত্ব নিয়ে বলছি যে আওয়ামী লীগ এই দলটা না সেই দলটা না দল না, আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করা দল, এবং এই দলটা না সেই দলটা না দল হচ্ছে বিএনপি। অর্থাৎ বিএনপি সমস্ত বাংলাদেশের যারা যুদ্ধাপরাধী ছিল, যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল তাদেরকে নিয়ে, জাতির জনকের হত্যাকারীদেরকে নিয়ে, যুদ্ধাপরাধীদেরকে নিয়ে, চোর ডাকাত, ঋণ খেলাপি, ব্যাংক খেলাপি এবং কালোবাজারি, এইসব সমাজের উচ্ছিষ্ট ভুক্তভোগী স্বার্থান্বেষী এদেরকে নিয়ে দল গঠন করে। আপনি বলবেন প্লিজ আর কোনো খারাপ শব্দ লাগবে নাকি? খোকন ভাই আপনি বলবেন Help করতে পারি এদেরকে আপনাকে। নিয়ে বিএনপি জন্ম হয়েছিল, এবং সেই বিএনপি আজকে যখন পঞ্চম সংশোধনীর কথা বলা হয়েছে যে পঞ্চম সংশোধনীতে ধর্মনিরপেক্ষতা উঠিয়ে দিয়েছে, হ্যাঁ উঠিয়ে দিয়েছে এই সরকার, সেটি কি করেছে? ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে সকল ধর্মের মানুষের সমান অধিকার কিন্তু দিয়েছে সংবিধানে। হয়তো বিসমিল্লাহির রহমানির রহিমটা তোলে নাই, সেই কথাটা বল, সেটা না তুলেছে তো অসুবিধাটা কি? তুললেও তো আপনারা আবার হইচই বাঁধিয়ে দিতেন। সেটি রেখেছে, পাশাপাশি সকল ধর্মের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে। আরেকটি কথা এসেছে হেফাজত প্রসঙ্গে, যেটি বলা হচ্ছে এখন হেফাজতকে নিয়ে হঠাৎ করে এই যে কথাগুলো আসছে, কারণটা কি? আওয়ামী লীগ কি হেফাজতের সঙ্গে কোনো ঐক্য করেছে, বা আওয়ামী লীগের সঙ্গে হেফাজতের কোন মিলটা তারা দেখেছে? এই টকশোতে আপনারা বলে যাবেন। কি করেছে? কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে, সেটাই অন্যায় করেছে আওয়ামী লীগ? কেন? খোকন ভাই যে কথাটি বলেছেন যে কওমি মাদ্রাসাটাকে জঙ্গি তৈরির কারখানা হিসেবে পরিণত করেছে, হ্যাঁ করেছিল বিএনপি জামাত, হ্যাঁ মন্ত্রী বলেছেন, সঠিক কথা বলেছেন। এবং কওমি মাদ্রাসার এই আমাদের বাচ্চাদেরকে অন্ধকারে রেখে, সেখানে কওমি মাদ্রাসা যে বোর্ড আছে 17টি স্থানীয় এবং জাতীয়, সেই বোর্ডগুলোর একটি বোর্ডের দায়িত্বে আছেন হেফাজতের যিনি নেতা এই আলমামা শফি সাহেব, আর বাকিগুলো নিয়ন্ত্রণ করেন বিএনপি জামাত। এবং বিএনপি জামাত নিয়ন্ত্রণ করে বিধায় আগামী নির্বাচনে বিএনপি ওই কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তাদেরকে রাজপথে জঙ্গি ট্রেনিং দিয়ে নামিয়ে, তাদেরকে যুদ্ধাপরাধী দেশদ্রোহী বানিয়ে বাংলাদেশে বৃদ্ধ অবস্থা নিয়ে ক্ষমতায় যাবার জন্য রোডম্যাপ তৈরি করতে চায় এবং করেছিল। 2013-তে যে হেফাজত এসেছিল, সেই হেফাজতে বিএনপি জামাতের মদতে হেফাজত এসেছিল, এবং মাহবুব খোকন ভাই নির্দ্বিধায় স্বীকার করেছেন যে বেগম খালেদা জিয়া 13 দফাকে হেফাজতের 13 দফাকে সমর্থন দিয়ে হেফাজতের 13 দফাকে এখানেই বলেছেন আপনি, হেফাজতের 13 দফাকে, হ্যাঁ আমি কওমি প্রসঙ্গে আসছি, হেফাজতের 13 দফাকে সমর্থন দিয়ে সেদিন ঢাকা রাজপথে মসজিদ পুড়িয়েছে, কোরআন শরীফ পুড়িয়েছে, জাতীয় সম্পদ ধ্বংস করেছে, ঢাকা শহরকে পুড়িয়েছে বেগম খালেদা জিয়ার নির্দেশ। এবং আপনারা জানেন সবাই, পত্রিকাও সাক্ষী আছে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, জননেত্রী শেখ হাসিনা পালাবার পথ পাবেন না, এটি ছিল হেডলাইন। এবং কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন সেটিও বেগম খালেদা জিয়া হেফাজতের উপর ভর করে সেদিন তৈরি করেছিলেন, কিন্তু বাংলাদেশের জনগণ সেটি হতে দেয়নি। আমি কওমি প্রসঙ্গে আসি, কওমি শিক্ষার্থীদেরকে, আমি শেষ করছি, কওমিদেরকে যদি, হ্যাঁ কওমি শিক্ষার্থীদের 2009 সালে এই সরকার এসে আরবি পড়তে হয় না, মানুষ একজন এভাবে টক করে না, আরবি পড়া কোরআন শরীফ অনুবাদ কে করেছে সেটা আপনি জানেন। আচ্ছা ক্লিয়ার করতে হবে, কওমি মাদ্রাসা 2009 সালে আওয়ামী লীগ সরকার কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দানের লক্ষ্যে বোর্ড গঠন করেছিল না, 2012-তে এটি শেষ করতে দেন, 2012-তে জাতীয় কওমি শিক্ষা কমিশন গঠন করেছেন, এবং তারই ধারাবাহিকতায় কওমির যে সর্বোচ্চ স্বীকৃতি সেটি যদি সাধারণ শিক্ষার্থীদের স্বীকৃতির সঙ্গে সম্পর্ক রেখে করা হয়, তাদেরকে যদি আলোর ধারায় নিয়ে আসা হয়, সেটি নিয়ে বিএনপির কেন জ্বালা ধরেছে, ব্যবহার করতে পারছে না সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, সেটি হচ্ছে বিএনপির জ্বালা পোড়া।
এবং কওমের এই শিক্ষার্থীরা যদি বিজ্ঞান ভিত্তিক শিক্ষা আসে তাহলে তাদেরকে ব্যবহার ধন্যবাদ, করতে পারবে ধন্যবাদ না। আপনাকে। সকল জুনায়েদ ধর্ম সাকি। ভিত্তিক, এই যে জুনায়েদ- জাতীয় পার্টিকে খোঁচা দিলেন, আপনি বললেন যে ধর্মভিত্তিক দলগুলো নিয়ে, হ্যাঁ সামরিক শাসকরা ধর্মভিত্তিক দল করবার জন্য ধন্যবাদ বাংলাদেশে অপু উকিল। তৈরি আবার আসবো আপনার হয়েছিল। কাছে। জুনায়েদ স্বৈর সাকি, শাসকরা আপনাকে বলতে সেই হবে, পথ এই রাউন্ড ধরে শেষ করতে হবে আমাকে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জুনায়েদ ব্যবস্থা সাকি গ্রহণ থেমে যাবে, করেছিল। আপনি বলুন জুনায়েদ সাকি, আপনারা যে বাম মোর্চা গঠিত হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, এই সম্পর্কে যে আপনার কি বক্তব্য আছে কি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যখন ধন্যবাদ, ভোটের স্বাগত সমীকরণ নিয়ে আলোচনা করছি তখন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষত আমাদের হাওর অঞ্চল, সেটা বিপুলভাবে এখন বন্যা আক্রান্ত এবং সেখানে কৃষকরা এবং সাধারণভাবে সকল মানুষই বিপুলভাবে বিপর্যস্ত, ফসল বিপর্যস্ত, মানুষের জীবনযাপন বিপর্যস্ত। আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করা হোক এবং সেখানে যথাসম্ভব সহযোগিতা, মানুষের পাশে দাঁড়ানো দরকার এবং সারা দেশের মানুষকে আমরা আহ্বান জানাই আমরা সকলেই যেন এই জাতীয় দুর্যোগে সেখানে আমরা পাশে দাঁড়াই। ভোটের সমীকরণ নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার মধ্যে কওমি মাদ্রাসার স্বীকৃতি এই প্রসঙ্গ চলে এসেছে। না, আমি স্পেসিফিক যদি বলেন যে বাম মোর্চা এটি করতে যাচ্ছে, এ প্রসঙ্গে আপনার কি দৃষ্টিভঙ্গি আছে? বিশেষ করে না, আমি নির্বাচনকে কেন্দ্র করে আপনার আলোচনার বিষয়বস্তু তো বাম মোর্চা নিয়ে না, আপনার আলোচনার বিষয়বস্তু সেটা নিয়ে আমি ভোটকে সেখান থেকে কেন্দ্র বাম করে মোর্চায় হচ্ছে। আসবো। বিষয় হচ্ছে যে এই যে কওমি মাদ্রাসার স্বীকৃতি ভোটের সমীকরণের আলোচনায় আসলো, তার মানে হচ্ছে যে এটা যতটা না শিক্ষার বিষয়, তার চেয়ে অনেক বেশি রাজনীতির বিষয়। এবং এটা আপনার আলোচনার মধ্য থেকে এবং সাম্প্রতিক সময়ে যত আলাপ আলোচনা হয়েছে তার মধ্য থেকেও এই কথাগুলো পরিষ্কার হয়ে এসেছে। সাকিব ভাই, আপনি আজকে একটা পত্রিকা দেখেন, 30টা সিট যারা চাইবে, এখন আমার কথাটা আমি শেষ করি, যেহেতু আমাকে বেশি সময় দিবেন না। হেফাজত সাধারণভাবে কওমি মাদ্রাসার না, প্রশ্নটা, তারা চাইবে, এমনি চাইবে। কওমি মাদ্রাসার প্রশ্নটা আমাদের জাতীয় শিক্ষানীতির বিষয় হিসেবে, গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনা হওয়া উচিত ছিল। কওমি মাদ্রাসার মধ্যে 14 লক্ষ শিক্ষার্থী আছে। যে শিশু আজকে কওমি মাদ্রাসায় আসছে সে তো এই একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সমাজ তাকে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে। যেহেতু এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আছে, কাজেই সেই শিশুর শিক্ষা প্রাপ্তি ঘটছে কিন্তু সেটার রাষ্ট্রীয় কিংবা সামাজিক স্বীকৃতি নাই, এটা তো চলতে পারে না। কাজেই বাংলাদেশে যখন শিক্ষা যেহেতু আছে, সেই শিক্ষার নিঃসন্দেহে স্বীকৃতি থাকতে হবে। কিন্তু একটা রাষ্ট্র যখন একটা কায়েম থাকে এবং সেখানে একটা সরকার কায়েম থাকে, মানে সরকার হচ্ছে রাষ্ট্রের পরিচালক, তার নানান রকম প্রতিষ্ঠান থাকে, শিক্ষা হচ্ছে সামাজিকীকরণের একটা প্রধান মাধ্যম। প্রধান মাধ্যম হিসেবে শিক্ষা যেহেতু ক্রিয়াশীল, শিক্ষা রাষ্ট্রের তদারকি, তার যে নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে না। এই যে 46 বছর ধরে এখন পর্যন্ত বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থাগুলো যে বিশেষত কওমি মাদ্রাসা যে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে আছে, এটা হচ্ছে আমাদের শাসকদের রাষ্ট্রচিন্তা, জাতিকে ঐক্যবদ্ধ করার যে নীতি, তার যে বিপরীতে তারা চলেন তার একটা প্রমাণ। 72 সাল থেকে আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে ঐক্যবদ্ধ, আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে জাতীয় ঐক্য সৃষ্টি হবে, সেখানে বাঙালি জাতি সহ অন্যান্য সকল জাতিসত্তার যেমন মিলন ঘটবে, তেমনি আমরা পুরো বাঙালি জাতির মধ্যে যে বিভাজনগুলো আছে সেই বিভাজনের জায়গায় একটা ঐক্যের জায়গা করতে হবে। শিক্ষা ছিল সেটার মাধ্যম। এখন আমাদের দেশে ইংরেজি মাধ্যমের শিক্ষা, তার মধ্যেও কয়েক ধারা, বাংলা মাধ্যমের শিক্ষা, তার মধ্যে ইংলিশ ভার্সন, মানে আরবি মাধ্যমের শিক্ষা, তার মধ্যে আবার কওমি এবং আলিয়া মাদ্রাসা এবং আরো কিছু বিভাজন আছে, যদি আরো ডিটেলে যান। তো এই রকম যে বিভাজনগুলো রেখে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করার কোনো ব্যবস্থা করতে পারলাম না। আমার কথা কি শেষ করতে দিবেন? আমার কথা দাঁড়াচ্ছে না কিছু, আমাদের শেষ করতে দিবেন। টেলিফোনে পরে আমাদের বিরতিতে যেতে হবে, আপনি আচ্ছা, ঠিক আছে, এসে বলবেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জুনায়েদ সাকিব স্যারের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমান ক্ষমতাসীন জোট আওয়ামী লীগ এবং বিএনপি কনস্টিটিউশনে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, কিন্তু ব্যক্তি আওয়ামী লীগ ব্যক্তি হেফাজতের পানে ঝুঁকে যাচ্ছে এবং আপনার এর আগে জামাত ইসলামের গোলাম আজমের কাছে মাথা ঝোঁকাইছিল মাননীয় প্রধানমন্ত্রী, এবং তারপরে দেখা যাচ্ছে বিএনপি জামাতের আতুল তলায় রয়েছে এবং আওয়ামী লীগও দেখছি আপনার জামাতকে ফুলের তোলা দিয়ে গ্রহণ করছে। একদিকে ধর্মনিরপেক্ষতার জন্য করার কথা বলে গলাবাজি করে আওয়ামী লীগ এবং বিএনপি। আপনার মূল প্রশ্নটি কি দর্শক? আপনার মূল প্রশ্নটি বলুন দর্শক। ভোটের সমীকরণ এতে ভোটের সমীকরণের কি প্রতিফলন ঘটতে পারে, এই জন্য আমি জুনায়েদ সাকিবের কাছে মতামতটা জানতে চাই। আমরা বুঝতে পেরেছি, জুনায়েদ থেকে উত্তর দিবেন। আমরা একটি বিরতিতে যাব। দর্শক, আপনারা দেখছেন RFL গোল্ড টিভির একটি বিরতির পর আবারও আলোচনায় সঙ্গেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত RTVর বিশেষ আলোচনা RFL গোল টেবিলে। আপনাদের সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনা বিষয় ভোটের সমীকরণ। এ পর্যায়ে বলবেন অ্যাডভোকেট আফজাল হোসেন। আফজাল হোসেন, আপনি বলুন যে নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনীতি শুরু হয়েছে, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে টানাটানি হচ্ছে, যেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ বগ ধার্মিক শেষে রিজভি বলেছেন, এ প্রসঙ্গে আপনার কি মন্তব্য আছে? আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর আওয়ামী লীগ তার সকল কর্মকাণ্ড সারা বছরই অথবা আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নির্বাচনকে সবসময় গুরুত্ব দিয়ে থাকে এবং নির্বাচন তার অনেকগুলো কর্মকাণ্ডের মধ্যে একটা কর্মকাণ্ড মাত্র, তাই না? এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সবসময় একটা নির্বাচনী প্রস্তুতি থাকে, আমরা একটা নির্বাচনী মোমেন্টামের মধ্যে সবসময় থাকি। এটা স্থানীয় সরকার নির্বাচন হয়, একটা উপজেলা নির্বাচন হয়, মেয়র নির্বাচন থাকে, তারপর জাতীয় নির্বাচন আসে, অনেক ধরনের নির্বাচন আসে এবং সেই নির্বাচনগুলি করতে গিয়ে একটা সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের সবসময় থাকতে হয়। এবং এই যে আওয়ামী লীগ, আপনারা সবসময় বলছেন যে নির্বাচনের যে সমীকরণ, ভোটের যে সমীকরণ, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আলাদা কিছু এই মুহূর্তে ভাবি না। এই কারণে আমরা কিন্তু আছি, এই দেশটাকে আমরা উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে যারা নির্বাচনকে শুধুই এই কয়েক মাস অথবা 1 বছর 1.5 বছরের নিয়ে চিন্তা করে একটা রাজনৈতিক দল, এটা তো ভিশনারি একটা অ্যাটিটিউড থাকে। কিন্তু আফজাল হোসেন 2006 সালে কিন্তু একটি চুক্তি করেছিলেন আপনারা কয়েকটি ইসলামী মত দলগুলোর সঙ্গে, সেটাও অনেকে বলেছে যে ভোটের ইকুয়েশন দিয়ে করেছেন। না, আমরা কখনোই যে 2006 সালে যে চুক্তিটি হয়েছিল সেই নির্বাচনটি যখন হয়নি তখন কিন্তু আমরা বলেছি চুক্তিটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই না? সেই চুক্তিটি হয়েছে, এটা সত্যি কথা, ঠিক আছে। কিন্তু বাস্তবতা হলো যে আমরা সবসময় বাস্তবতার নিরিখে রাজনীতিটা করি, তাই না? আমাদের সাথে কিন্তু হেফাজত নামে কোনো রাজনৈতিক মোর্চা, তাদের সাথে কিন্তু কোনো কথা হয় না অথবা তাদের সাথে কোনো চুক্তি হয় না। এটা শুধু একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কওমি মাদ্রাসা এবং তাদের, খোকন ভাই বলেছে তাদের 14 লক্ষ যে ছাত্র আছে এবং সারা বাংলাদেশে তাদের যে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, তাদেরকে সে মূলধারা, তারা যে একটা সমাজের পিছিয়ে পড়া যদি না থাকে, তারা যদি আলোর দিকে আসতে পারে, তারা যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই জায়গায় যদি আমরা নিয়ে আসতে পারি, এটা তো আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা ভিশনারি উদ্যোগ এবং তার জন্য যুগান্তকারী পদক্ষেপ, এটা মানুষ কিন্তু সাদরে গ্রহণ করেছে, তাই না? এবং সেই ক্ষেত্রে এই বিষয় নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা আওয়ামী লীগের মতো সংগঠন, এই কোনো ধর্মীয় দলকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল করা আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে তার পড়ে না। এবং সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো কথা চলে আসছে, যেমন আমরা জানি যে কওমি মাদ্রাসা যে বিষয়টি এখানে আসছে, কিন্তু বাস্তবতা হলো যে এই যে যুদ্ধাপরাধীদের বিচার কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ করেছে। যে 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচন অঙ্গীকার ছিল যে আমরা বাংলাদেশে এই যে যারা 71-এ খুনি, ঘাতক, আলবদর, রাজাকার, তাদের বিচার করব, সেই বিচার কিন্তু বাংলাদেশে হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু দোদুল্যমানতার কোনো অবকাশ নাই। আমরা কিন্তু এই যে ব্লগার হত্যার ব্যাপারে যে যেটা বললেন, যে এখানে কিন্তু খেয়াল করবেন যে শাহবাগে যখন গণজাগরণ, সেই যুদ্ধাপরাধীদের বিচারের প্রেক্ষিতে যে একটা তরুণদের বিশাল বিস্ফোরণ হলো, মুক্তিযুদ্ধের পক্ষে গণজাগরণের তৈরি হলো, তখন কিন্তু বেগম খালেদা জিয়া সেই তরুণদেরকে, তার নাতির বয়সী বয়সে সেই তরুণদেরকে কটাক্ষ করে বলেছিল যে তারা নাস্তিক। এবং সেই কারণেই যারা সেই হত্যাকারী, যারা সেই খুনি, তারা সুযোগ পেয়ে গেল, তারা কিন্তু এক এক করে একজন ব্লগারকে হত্যা করা শুরু করলো। এটা কিন্তু শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার ওই কথার সূত্র ধরেই। তিনি কিন্তু বলেছিলেন যে শাহবাগে যারা আছে তারা নাস্তিক। এইরকম সরকারের এইরকম একটি পর্যায় থেকে 2বারের 2.5বারের যিনি প্রধানমন্ত্রী, তিনি কি বলতে পারেন এইরকম তার নাতির বয়সী বয়স এইসব বাচ্চা, তরুণ ছেলে, শিক্ষিত ছেলেদের তাদেরকে নাস্তিক বলতে পারেন? নিশ্চয়ই পারেন না। কিন্তু তিনি তাও বলেছেন রাজনীতির স্বার্থ হাসিলের জন্য। আবার সে হেফাজত আসার পর তাদেরকে ওখানে বসে পড়ার জন্য অথবা তাদেরকে ঢাকাবাসীকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য বলেছিলেন। আমরা কিন্তু এই সকল জায়গায় তাদেরকে নিয়ে, ধর্মভিত্তিক যে গোষ্ঠী, তাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই না, আমরা সেই রাজনীতি করি না। এবং তার প্রমাণ কিন্তু দেখেছেন যে সেই আল্লামা শফি, তার সাথে অথবা সেই মাদ্রাসার যে গোষ্ঠী, তাদের সাথে তাদেরকে সেই শিক্ষাটাকে আধুনিক শিক্ষায় নিয়ে আসার জন্য একটি কাজ শুরু করেছেন। একটা কাজ শুরু করলে নিশ্চয়ই তার এন্ড আমরা পরবর্তীতে দেখব। আজকে তারা যদি এই শিক্ষার অথবা সার্টিফিকেটের, আল্লামা শফি কিন্তু বলছেন যে তারা কিন্তু এখন আর হীনমন্যতায় ভুগবে না, তারা একটা সার্টিফিকেট পাচ্ছে এবং একটা পর্যায়ে তারা যখন কম্পিটিশনে আসবে, তারা কিন্তু ফিল করবে যে তাদের আধুনিক শিক্ষায়, বিজ্ঞানে, জ্ঞানে, অঙ্কে অথবা অন্যান্য যে বিজ্ঞানের যে শিক্ষাগুলো,
আধুনিক শিক্ষার যে শিক্ষিত হওয়ার জন্য সেই তাগিদটা তারা অনুভব করবে। এবং একটা পর্যায়ে আমি মনে করি বাংলাদেশের যে বাস্তবতা, অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, জুনায়েদ সাকি বলেছেন, এটা বাস্তবতা, আমরা অস্বীকার করছি না। এই শিক্ষা ব্যবস্থা একদিনে তৈরি হয় নাই, আমরা ওভারনাইট সব কিছু মিলিয়ে যে এক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু করার বাস্তবতা এই মুহূর্তে নাই, কিন্তু আমাদের তো এগিয়ে যেতে হবে, আমাদেরকে সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সুতরাং সেই বাস্তবতার নিরিখে আমার দল কিন্তু সেই কাজটি করেছে। আর আজকে সবসময় কিন্তু এই যে ধর্মীয় সুরসুরি দিয়ে কথা বলার চেষ্টা করা হয়, হ্যাঁ, এই যে আমাদের এই যে আমি ব্যক্তিগতভাবে বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের আমি একজন কর্মী, আমার বাবাও তো দাড়ি টুপি রেখে তিনি দেখবেন যে এখানে অনেকেরই কিন্তু পরিবারের যারা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাদেরকে অনেকেরই দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। সুতরাং দাড়ি টুপি নিয়ে আওয়ামী লীগকে কটাক্ষ করা এটা কিন্তু আমি মনে করি একটা অসাংবিধানিক একটা আচরণ, অথবা আমি মনে করি ধর্মীয় বিষয়টাকে নিয়ে এসে কথা বলাটা এটা মনে করি যৌক্তিক আচরণের মধ্যে পড়ে না বলে আমি মনে করি। ধন্যবাদ আফজাল হোসেন। জুনায়েদ থেকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, সে উত্তরে দিয়ে দিন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতি দল নিয়ে যে টানা হেঁচড়া চলছে অনেকে বলছেন, এই প্রসঙ্গে আপনার কি সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে? আমি সংক্ষেপে আমি যে আলোচনা করছিলাম সে জায়গায় আসি, যে তার মানে হচ্ছে যে কওমি মাদ্রাসার স্বীকৃতির ব্যাপারটা ছিল শিক্ষার একটা প্রশ্ন, এবং আমাদের জাতীয় শিক্ষা নীতি কি হবে এবং আমাদের পুরো শিক্ষার আয়োজনটাকে আমরা কিভাবে ঢেলে সাজাবো। এখন আমি আগেই বলেছি যে আমরা বিভিন্ন বিভক্ত করে রেখেছি শিক্ষা ব্যবস্থাটাকে, এবং ইংরেজি মাধ্যমের শিক্ষারও বেহাল অবস্থা, বাংলা মাধ্যমের শিক্ষার মান তো ক্রমাগত অধপতনের দিকে, এবং আরবি মাধ্যমের শিক্ষার কোনো আসলে ঠিক তদারকি এবং নিয়ন্ত্রণ কিছুই আমরা জানি না। মানে এটা বড় রাষ্ট্রীয় স্বীকৃতির বাইরে অবস্থান করছে এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে অবস্থান করছে। এখন পুরো জিনিসটার যেটা দরকার সেটা হচ্ছে যে রাষ্ট্রের নিয়ন্ত্রণের অধীনে সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে আসা, এবং নিয়ে এসে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে এককেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ঢালাভাবে বলে দিলে এটা পরিষ্কার না, পরিষ্কার করে বলতে হবে যে আমাদের একটা বুনিয়াদী শিক্ষার জায়গা থাকতে হবে, যে বুনিয়াদী শিক্ষায় শিশুরা তারা এই একটা কতগুলো সুনির্দিষ্ট শিক্ষা লাভ করবেন যাতে করে তারা উচ্চতর জায়গায় যেতে পারেন। এই বুনিয়াদী শিক্ষা থেকে তারপরে তারা এমনকি ধর্মীয় শিক্ষার একটা ধারা নিশ্চয়ই আমাদের দেশে থাকবে, এবং সেই ধর্মীয় শিক্ষার ধারাটা ওই বুনিয়াদী শিক্ষার পরে তারা এই ভাষা শিক্ষা করে সেই জিনিসটার মধ্যে যেমন অন্যান্য পেশার ক্ষেত্রে আমি শেষ করে একটু কথা বলি, কথা পরিষ্কার করতে না দিলে সেলিম ভাই একটু ঝামেলা হয়ে যাবে, কারণ এগুলো খুবই ডেলিকেট বিষয়। এই বিষয়গুলো যদি জাতীয় চিন্তার জায়গায় না আসে, ঝগড়াঝাটির কথা আমি একটু খুব বেশি আলোচনা করতে পারবো না। মনে হয় এই যে জাতীয় শিক্ষানীতি আমরা করছি না, আমরা ক্রমাগত দেশকে একটা বিভক্তর দিকে ঠেলে দিচ্ছি, এবং এই বিভক্তিকে বজায় রেখেই এখন ভোটের হিসেব নিকেশ হচ্ছে। এই জায়গাটা এখন যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি কওমি মাদ্রাসার শিক্ষাটাকে কিংবা এই যেটাকে অবশ্যই রাষ্ট্রের মেইন স্ট্রিমের মধ্যে এবং তার স্বীকৃতি জায়গায় আনা দরকার, কিন্তু আপনি দেখুন সরকার কিন্তু দুটো, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর শিক্ষাক্ষেত্রে হেফাজতে ইসলামী সরকার, ওইখানে তারাই কিন্তু নিয়ন্ত্রণ করবেন। বাংলাদেশ রাষ্ট্রের এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের কোনো পরিষ্কার রূপরেখা আমরা পাইনি। এখন যেটা দরকার ছিল সেটা হচ্ছে আপনি 5টি ইসলামী বিশ্ববিদ্যালয় করেন, এবং তাতে এই সব আলেমরাই তো নিশ্চয়ই সেখানে যুক্ত হবেন, তারাই সেখানে শিক্ষাদান করবেন, কিন্তু আপনাকে তো পুরো নিচ থেকে পুরো জিনিসটা একটা কাঠামো দাঁড় করাতে হবে তো, এবং সেইটা মানে পুরো একটা সকলের কাছে এটা পরিষ্কার হতে হবে। এখন আপনি একটা বিশেষ শিক্ষা ব্যবস্থার বিশেষ স্বীকৃতি দিয়ে সমাজকে রাখলে এটা রাষ্ট্র নিজে একটা বিভক্তির উপর দাঁড়িয়ে থাকে, যে বিভক্তি রাষ্ট্রের অস্তিত্বের জন্য বিপজ্জনক। এটা রাষ্ট্রনীতির জায়গা থেকে ভাবা দরকার। আমরা যদি কেবলমাত্র টোটকা রাজনীতি এবং একটা বিশেষ সময় ক্ষমতার জন্য বাংলাদেশকে নিয়ে ভাবি, আমরা সম্ভবত বাংলাদেশকে খুব বিপজ্জনক পরিণতির দিকে ঠেলছি। এবার আসি আমি আমাদের দেশের এই যে দুই দলের অবস্থা। আওয়ামী লীগ বলবে যে হেফাজতে ইসলামীর এটা আমরা কওমি মাদ্রাসার শিক্ষা স্বীকৃতি দিয়েছি, হেফাজতে ইসলামীর দল হিসেবে আমরা তাদেরকে রাজনীতি করছি না, কিন্তু আওয়ামী লীগ তো মহাজোট করছে, তার মধ্যে জাতীয় পার্টি আছে, এবং জাতীয় পার্টি আমার কথাটা আপনি বলেন মহাজোটের মধ্যে জাতীয় পার্টি আছে, মহাজোট ভেঙে গেছে এরকম কোন জিনিস আমরা জানি না, এবং সেই মহাজোটের মধ্যে জাতীয় পার্টি থাকা 4 জন মন্ত্রী সরকারের মধ্যে আছেন, এবং আওয়ামী লীগ আমরা দেখছি এখন জাতীয় পার্টির নেতৃত্বে যে ইসলামী ঐক্যজোট, তার মানে মহাজোটের মধ্যে একটা উপজোট আছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মধ্যে জাতীয় পার্টির নেতৃত্বাধীন যে উপজোট, তার মধ্যে দিয়ে ইসলামিক দলগুলোর একটা জায়গা আছে। বিএনপি তো ইতিমধ্যে জামাত ইসলামী সহ অনেকগুলো দলকে নিয়ে রেখেছে। তার মানে হচ্ছে এই বাংলাদেশের শাসকদের শ্রেণীর প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা মূলত নিজেদের জনগণের যে সাধারণ স্বার্থ সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম না। চুরি, দুর্নীতি, লুটপাট ছাড়া এবং ক্ষমতা জোর করে রক্ষা করা ছাড়া, মনোপলি করা ছাড়া তাদের আজ পর্যন্ত তেমন কোনো কর্মকাণ্ড আমরা দেখিনি। তার ফলে এই জনবিচ্ছিন্নতার অনিবার্য পরিণতি হচ্ছে এই সমস্ত ধর্মীয় দলগুলোর কাছে, যারা ধর্মীয় ধর্ম মাত্রই রাজনীতিতে ধর্ম থাকবে না, ধর্মীয় মূল্যবোধ থাকবে না, এরকম কোনো পজিশন আমরা নিচ্ছি না, কিন্তু ধর্মীয় রাজনৈতিক দল যারা
সমাজের মধ্যে এমন রকম এজেন্ডা উত্থাপন করেন যেগুলি সাধারণভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তার অঙ্গীকারগুলোকে প্রশ্নবিদ্ধ করে, সেই জায়গা থেকে সেই সমস্ত দলগুলোই নানানভাবে আজকে তাদের কাছে আত্মসমর্পণ করা হচ্ছে। এই রাজনীতি মূলত জনবিচ্ছিন্নতার ফল। সে কারণে আমরা যেটা বলছি, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক শক্তিকে যারা এই যেমন বললেন যে মুসলমান 90% মুসলমান, তো 90% মুসলমান কে, মুসলমানদের প্রকৃত প্রতিনিধি এটা কে ঠিক করবে? সুতরাং সকলেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা অন্য ধর্মাবলম্বী সকল মানুষের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলের অঙ্গীকার সেটাই যে তারা এই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে কোনো একটা বিশেষ গোষ্ঠীর কেবল প্রতিনিধিত্বকারী দল কোনো সময় একটা সার্বজনীন দল হতে পারে না। কাজেই যে সমস্ত রাজনৈতিক দলগুলো সমাজের সমস্ত বিভিন্ন মানুষের প্রতিনিধিত্ব করছে, তারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র, তার একটা সংবিধান, তার একটা রাষ্ট্রনীতি, তার উপর তো বাংলাদেশ দাঁড়াবে। সেই রাষ্ট্রনীতির ভিত্তিটাকে নিশ্চিত রাখার জন্য আমাদের আজকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার। বাংলাদেশের জনগণ আমরা বিশ্বাস রাখি সেই জায়গায় ঐক্যবদ্ধ হবেন। শাসকদের এই যে আত্মসমর্পণের রাজনীতি, যেটা জনবিচ্ছিন্ন রাজনীতির অনিবার্য পরিণতি, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। ধন্যবাদ আপনাকে। তাজুল ইসলাম এমপি, আপনার বক্তব্য কি আছে? না, আমি আসলে এখানে যদি কথা বলি তাহলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের কথা, শিক্ষা ব্যবস্থাটার পরিবর্তন, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অফ দ্য রিফরমেশন। এখন আপনি এই টেবিলে বসে কিছু কিছু তাত্ত্বিক কথাবার্তা বলে গোটা জাতীয় শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন আগামী দিন দেখাই দিবেন, এটা টেবিলে বলা সম্ভব, কিন্তু বাস্তবতার সাথে কোনো সঙ্গতি আসবে না। তো আমরা আত্মসমর্পণ করবেন, আত্মসমর্পণ আসলে যদি না করতে পারে তাহলে আত্মমর্যাদাও বৃদ্ধি পায় না। এখন এরকম তাত্ত্বিক কথাবার্তা বলা যায়। জুনায়েদ সাকি সাহেব, আপনি যাদেরকে জনবিচ্ছিন্ন করছেন আওয়ামী লীগ আর বিএনপি, কিন্তু এরাই বারবার ক্ষমতা যায়, জনগণ এদেরকে গ্রহণ করে। আপনাদের যে দলগুলার আপনি পৃষ্ঠপোষকতা করছেন অথবা যাদের কথা বলছেন তাদের পিছনে কিন্তু আপনি একটা বাংলাদেশে একটা আসনও কিন্তু অর্জন করতে পারবেন না। তো তাইলে আপনি কি সেখানে আপনার দিকে তাকাবেন না? উইল ইউ নট লুক অ্যাবাউট ইউরসেলফ? অফ কোর্স আমাদের দিকে তাকিয়ে আছি। হোয়াই ইউ আর টেলিং সো মাচ হাই? আমরা আমাদের দিকে তাকিয়ে না, আপনাকে আপনার না, তাইলে আপনি বাস্তবতাতে আসেন। অবাস্তব কথাবার্তা বলে মানুষকে রূপক সৃষ্টি করা যায়, আবেগ সৃষ্টি করা যায়, কিন্তু লেট মি ফিনিশ। তো এখন এখানে বিষয়টা হলো যে কি আওয়ামী লীগ এখানে ভোটের রাজনীতি করছে না, আর আওয়ামী লীগের সাথে কোনো মিটিং হয় না হেফাজত ইসলামের। মিটিং হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, সরকারের সাথে। তো হোয়াই ইউ আর ডাইলেটিং দিস সিচুয়েশন উইথ দ্য অফকোর্স আওয়ামী লীগের। এখন আমি তো বাবাও, কিন্তু আমি বিচারক হতে পারবো না। এজন্য আমি বাবা হওয়ার কারণে কি আমি বিচারক হতে পারবো না? আপনি এত সংকীর্ণতার মধ্যে যাবেন কেন? মাননীয় প্রধানমন্ত্রী, she is the custodian of the whole nation and he is liable to take care about all the activities of the peoples, এবং সবাইকে একটা রাইট ট্র্যাকে নিয়ে আসা ওনার দায়িত্ব। শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনা ওনার দায়িত্ব। হোয়াট শি ইজ ডুইং কন্টিনিউয়াসলি আমরা দেখবো না, আমাদের উন্নয়ন কারো চোখে লাগবে না। আমাদের যে পরিবর্তন এসেছে সারা বিশ্ব দেখে, কিন্তু আমরা এখানে কিছু লোক বসে বসে দেখবো যে দেশটা ধ্বংস হয়ে গেল, দেশটা উচ্ছন্নে গেল, আমাদের শুধুমাত্র এরকম গল্প ছাড়া আমাদের আর কিছু দেখবো না। আসলে আমাদের নিজস্ব দেউলিয়াত্বই আমাদের বক্তব্যের মাধ্যম দিয়ে ফুটে উঠাই আমরা। তো এই সমস্ত বিষয়গুলোকে আসলে নিয়ে আলোচনা করাটা আমার মনে হয় যে আমরা যাদের উদ্দেশ্যে কথাটা বলছি তারা কিন্তু এতে সন্তুষ্ট হবে না এবং কিছু পাবেন না। বাস্তবতাটা হলো যে কোনো রাজনৈতিক দল দেশ, জাতি, মানুষের কল্যাণের জন্য আপনাকে বাস্তবভিত্তিক বক্তব্য নিয়ে আসতে হবে, কর্মকাণ্ড আপনাকে উপস্থাপন করতে হবে। আপনি কে কোন দল করেন, কোন ধর্ম অবলম্বী, কে কোন কতটুকু শিক্ষিত, কে অশিক্ষিত, কে কোন বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আপনি রাজনীতি করেন। যার যে সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য পলিটিক্যাল পার্টিগুলো এবং দ্য গভর্নমেন্ট ইজ লাইবল টু টেক দ্য রেসপন্সিবিলিটি, এবং গভর্নমেন্ট সেটা করছে, এবং সেটা করতে গেলে তখন আপনি বাধা দিবেন। এখন হেফাজত ইসলামের সাথে সরকারের সাথে কথা বলতে হবে। আপনি মনে করেন যে বিএনপি তো প্রতিদিন বলছেন যে তাদের সাথে কথা বলার জন্য, যখন দ্য কোশ্চেন অথবা যদি এজেন্ডা ঠিক হয় সেদিন তাদের সাথেও কথা হইতে পারে। এখন কথা কার সাথে হবে না, কখন হবে না। কিন্তু আওয়ামী লীগ যদি কারোর সাথে কোনো অ্যালায়েন্স করে, আমি যাহা করি নাই, আমি যাহা বলি নাই, যাহা ভাবি নাই, আপনার মস্তিষ্ক থেকে একটা উদ্ভাবিত চিন্তা চেতনা আমার উপর চাপাই দিয়ে আপনি বললেন যে আমি এটা করেছি। আমি তো বলি নাই, আমি তো টুপি দানের কথা বলি নাই, আমি তো বোরকা পরার বিরুদ্ধে কথা বলি নাই, আমি তো এই সমস্ত গল্প বানাইয়া ভারতের কথা টেনে আনা হয়। সব সময় কি করা হয় যে ভারতের সাথে, অর্থাৎ ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে কেন সহযোগিতা করেছে এটা আজকে কিছু লোকের জিজ্ঞাসা, এবং কারো আজকে এটা গাত্রদাহ, এবং ভারতের সাথে যখন সম্পর্ক হবে তখনই আপনার কাছে খুব মন্দ লাগবে। এখন পাকিস্তানের ইসলামাবাদের সাথে আপনার সম্পর্ক তো আপনি করতে পারবেন না।
আমরা তো করতে পারবো না। এদেশের মানুষ 30 লক্ষ লোক রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। এখন এখানের মধ্যে যখনই ভারতে যাবেন, ভারতের সাথে কিছু বলে, কি বলে যে ভারতকে সব দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন একটা উদাহরণ দেন, একটা কথা বলেন। বলে যে কিছুই নিয়ে আসেন না, আমরা সব এনেছি, আমরা বিদ্যুৎ এনেছি, আমরা তাদের কাছ থেকে আমাদের সমুদ্র সীমানা অর্জন করেছি, ল্যান্ড বাউন্ডারি প্রবলেম সলভ করেছি, আমরা 17,000 কি নাম না কয় যে স্কোয়ার কি নাম না কয় যে মাইল জায়গা আমরা তাদের থেকে, একর জায়গা আমরা তাদের থেকে নিয়েছি। তো আমরা কোনটা নিই নাই, তাদেরকে কি দিয়েছি? একটা দুই একটা কথা বলুন। ঘটনাটা হলো যে এই সমস্ত তাত্ত্বিক কথাবার্তা বলে মানুষকে ধোঁকা দেওয়া যায়, এবং আমরা এই গল্পটা আমরা শিখি বলছি। আমাদের মাহউদ্দিন খোকন সাহেব যখন নাকি বক্তব্য রাখেন, তখন আমি হয়তো আমার মনে হয় যে সিডনির কথা বলেছি, আবার প্যারিসের কথা বলেছি, নিউ ইয়র্কের কথা বলেছি, আসমানে উনি উঠাই দিয়েছেন। আর আমি যখন নাকি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলেছেন আমি সিঙ্গাপুরে ছিলাম, উনি আমাকে জমিনে পাঠিয়ে দিলেন, কিন্তু উনি তাত্ত্বিক হয়ে গেলেন, উনি ওই উদ্যোগমনে ছুটিয়ে বেড়াইলেন। এখন বক্তব্যগুলো দেখবেন যে এখন যখন আবার কথা আসবে, দেখবেন যে এমন কিছু রূপক দিয়ে, এমন যাহা বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই, অথবা যাহা আওয়ামী লীগ কখনো ভাবে নাই, চিন্তা করে নাই, বিএনপির বিরুদ্ধে যখন কোনো কথা বলে নাই। আমরা বলছি যে বিএনপি তাদের আদর্শিক একটি রাজনৈতিক উদ্দেশ্য আদর্শ নিয়ে এগিয়ে যাক, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করুক, আমরা তাদেরকে সেখানের মধ্যে তাদের সেই সমস্ত কর্মসূচি সমর্থন দিব। এই যে হেফাজত ইসলামের কথা যে বারবার টেনে আনেন ওনারা, এই যে হত্যা করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে, হেফাজত ইসলামের এগুলো কারা করেছে? এখন ওনারা কি আজকে অস্বীকার করার কোনো সুযোগ আছে যে সেদিন ওনাদের মদত ছিল সেখানের মধ্যে? তো এই সমস্ত বিষয়গুলোকে এখন আমি বুঝি না আপনি কোথায় সামারাইজ করবেন, কি বক্তব্যটা কোথায় কনসলিডেশন করবেন। আমরা ভোটের রাজনীতি করবে যিনি নাকি বৃদ্ধ, যিনি নাকি যুবক, যিনি নাকি আপনার মনে করেন যে শিক্ষিত অশিক্ষিত সবার কাছে আপনি ভোট চাইতে পারেন, এবং এটা আপনার এটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা। আর মানুষের কাছে যদি আপনি জানেন, অপরাধীর কাছেও আপনি ভোট চাওয়ার অধিকার আছে, কিন্তু আপনি অপরাধী কি ভোট দেবে না? একজন জেল খাটা লোক যদি ভোটার হয় দেশে, সে কি ভোট দেবে না? আর তার কাছে কি আপনি যাবেন না? তাকে কি সংশোধন করার সুযোগ দেবেন না? তাকে কি মানুষ হওয়ার মতন ব্যবস্থা করবেন না? একটা অশিক্ষিত লোককে শিক্ষিত হওয়ার অথবা আইন মানার জন্য আপনি কি ব্যবস্থা করবেন না? অর্থাৎ এখানে বিষয়টা হলো যে কি নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি, সকল মানুষের কথা শুনতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে রাজনীতি, এবং দেশ জাতির মানুষের উন্নয়নের মধ্যে অংশগ্রহণ করার। ধন্যবাদ আপনাকে। জোনাস থেকে 30 সেকেন্ড সময় আপনাকে দিব। তাজুল ইসলাম কয়েকটি প্রসঙ্গ উত্থাপন করেছে, যদি 30 সেকেন্ড আপনি উত্তরটি দিতে পারেন। যে বিষয়টি তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছে, আপনারা জনবিচ্ছিন্ন কয়েকটি প্রসঙ্গ উত্থাপন করেছেন, যেহেতু একটু প্রথমত শুনুন, জনসম্পৃক্ততা এবং জনবিচ্ছিন্নতা, এটা হ্যাঁ আপনার কোনো একটা দলের সাথে অনেক লোক থাকতে পারে, এটাই যদি জনসম্পৃক্ততার একমাত্র মাপকাঠি হয়, এটা ইতিহাসে প্রমাণিত নয়। ক্ষমতায় থাকলেই জনসম্পৃক্ততা আছে, এটাও ইতিহাসে এটা প্রমাণিত। জনসম্পৃক্ততা জনগণের সাধারণ স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, কোনটা শেষ পর্যন্ত। এখন ধরুন এই যে মুক্তিযুদ্ধ আমরা করলাম, তার মধ্যে দিয়ে যে সমস্ত অঙ্গীকারগুলো, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অঙ্গীকারগুলো দাঁড়িয়েছে, সেই অঙ্গীকারগুলোকে আমরা রক্ষা করতে পেরেছি, এগিয়ে নিয়ে যেতে পেরেছি, নাকি আমরা জাতিকে বিভক্ত করেছি, শিক্ষার মান অধোগতি করেছি? তাহলে শিক্ষার মানটা উন্নত করা, জাতিকে ইনক্লুসিভ করা, এবং সেখানে সব ধরনের শিক্ষারই যে একটা সুযোগ সৃষ্টি হবে সেই জায়গা তৈরি করা, সেই ক্ষেত্রে কি আমরা এগিয়ে যেতে পেরেছি? তো পারিনি। না পারার দায়কে আওয়ামী লীগ ইয়ে করতে পারে নিজেকে? 72 সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ সেই দায় থেকে নিজেকে মুক্ত করতে পারে? আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে দিয়ে আমি সামাবাদের কাছে যে আবার আপনার কাছে আসি। আপনি কি না, আমি 10 সেকেন্ডে কথা 10 সেকেন্ড থেকে বলুন, আমি সময় পুষিয়ে দেব। জোনায়েদ শাকিল সাহেবের বক্তব্যের সাথে আমি যদি সাদৃশ্য রেখে কথাটা বলি, আমাদের কি পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীনতার সুফল কি আমরা ভোগ করছি না? আজকে প্রত্যেকটি মানুষ খেতে পাচ্ছে, প্রত্যেক মানুষ পড়তে পারছে, আমাদের আর্থসামাজিক অবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ পাকিস্তান থেকে বেড়েছে, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, সব দিক থেকে আমরা এগিয়ে আছি। তো আমাদের কি এটা হয় না? ওনারা কেন এই জিনিসটা দেখবেন? ধন্যবাদ সামাবাদ। সামাবাদ আপনি বলুন, আপনার কি বক্তব্য আছে? অনেকগুলো পয়েন্ট জমে গেছে, সাকিব ভাই তাজুল ভাইয়ের কথাবার্তা শেষ হলে আমাকে সময় দিবেন। এখন আমি তাজুল ভাইয়ের লাস্ট কথা দিয়ে আমি শুরু করি। উনি বলেছেন যে হেফাজত নিয়ে ওনারা বসবেন, অন্য ইসলামী দল নিয়ে ওনারা বসবেন, এটা আপত্তির কি হলো? এটা কোনো আপত্তি নাই, আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে, আপনারা যাকে ইচ্ছা তাকে নিয়ে বসেন। কিন্তু আজকে বাংলাদেশের আপনার সুশীল সমাজ বলেন, আপনাদের নিজেদের দলের জোটের মন্ত্রীরা বলেন, সবাই এটা নিয়ে সমালোচনা করছে কেন? কারণ যেই হেফাজতকে আপনারা কয় বছর আগে পিটিয়েছেন, ঝাঁটাপিটা করেছেন, গালাগালি করেছেন, তাদের একেবারে গোষ্ঠী উদ্ধার করেছেন, তাদেরকে আবার কোলে নিয়ে এখন আপনারা চা কফি খাওয়াচ্ছেন, এই জন্য আপনারা সমালোচনার সম্মুখীন হচ্ছেন। এই জন্য আজকে মানুষ বলছে যে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন। আপনারা যেই মানে ধর্ম নিরপেক্ষতার কথা আপনারা আপনারা শোনান জনগণকে, আপনারা সেই দলই আজকে ধর্ম নিয়ে রাজনীতি করছে। এটা নতুন না, এটা আপনিও বলেছেন যে ওনারা এর আগে ওনারা খেলাফত মজলিসের সাথে ওনারা চুক্তি করেছিল। কেন?
এই ভোটের জন্য, এই ক্ষমতায় থাকার জন্য। সুতরাং আওয়ামী লীগ এমন একটি দল ক্ষমতায় যাবার জন্য লগি বৈঠা ব্যবহার করবে এবং ক্ষমতায় থাকার জন্য। এবং অপু উকিল বলেছেন যে এই দল সেই দল আওয়ামী লীগ আনে না। আপনারা এই এরশাদ সাহেব, ওনার নেতা, আমাদের ব্যারিস্টার দিলারা সাহেবের নেতা, উনি যাবে না নির্বাচনে 2014-তে, ওনাকে হসপিটালে ভর্তি করে রাতের অন্ধকারে ওনার ওয়াইফকে এনে একেবারে গৃহপালিত বানিয়ে ট্রিটমেন্ট করে ওনাকে একেবারে রাতারাতি রওশন এরশাদকে বানিয়ে দিলেন আপনাদের বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টিকে জোর করে আনলেন। হ্যাঁ, আপনি বলবেন অবশ্যই। তারপরে যেই আপনার আশেপাশে যাদেরকে মন্ত্রী বানিয়ে রেখেছেন তারা এককালে আপনার নেতা এই বঙ্গবন্ধুকে যার চামড়া দিয়ে ডুগডুগে বাঁধতে চেয়েছিল, যার বিরুদ্ধে তারা নেমেছিল, যাকে মারতে চেয়েছিল, তাদেরকে ডানে বায়ে মন্ত্রী বানিয়ে বসে। তারা তো আপনারা কোন দলকে আনেন নাই? আপনারা ক্ষমতায় থাকার জন্য তো আপনারা আপনাদের নিজের শত্রুকে, নিজের পিতার শত্রুকেও আপনারা নিয়ে আসছেন। আচ্ছা, তারপরে আমি আরেকটা পয়েন্ট বলি। আলো দেখি, আপনারা আলো দেখাচ্ছেন মাদ্রাসার ছাত্রদেরকে। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2006 সালে অলরেডি করে ফেলেছেন, উনি আলো দেখিয়ে ফেলেছেন। মাদ্রাসায় এইটা গ্যাজেটে প্রকাশ করা হয়েছিল, আপনারা নতুন করে আবার করছেন। এখানে আপনারা আলো দেখান, আপনারা এটিকে ক্ষমতার একটি প্রক্রিয়া ছিল, ক্ষমতা থাকার জন্য কি এই ইকুয়েশনটি করা হয়েছিল 2004 সালে এবং 2006 সালে ধারাবাহিকভাবে। এবং বিএনপির আমলেই কিন্তু আপনারা মনে রাখবেন যে প্রথম এই যে আপনার মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করা প্রাথমিক পর্যায়ে, এটা কিন্তু বিএনপি আমলে হয়েছিল। এবং শিক্ষা নিয়ে অনেক কাজ কিন্তু বিএনপি আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমলে। একটি প্রশ্ন সমাবেত আপনাকে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে বিএনপি 2004 এবং 2006 সালে করেছিল এবং আওয়ামী লীগ এখন সেটি করলো, তাহলে আপনাদের এত তীব্র প্রতিক্রিয়া কেন? আমাদের তো মাদ্রাসা, কওমি মাদ্রাসায় ওনারা করছে, ওনারা যেটা আপডেট করছে এটা নিয়ে, এটা কিন্তু আলাদা বিতর্ক। যেটা ওই যে সাবজেক্টটা সাকিব ভাই তুলেছেন, এই বিতর্ক যদি এই মাদ্রাসাগুলোর সংস্কার প্রয়োজন, এই ক্যারিকুলামের সংস্কার প্রয়োজন, সংস্কার করে আমাদের এটা করা উচিত কিনা, সেটা কিন্তু একটা আলাদা সাবজেক্ট, আলাদা ইস্যু। আপনি আলাদা সাবজেক্ট নিয়ে এটা বিতর্ক করেন, কিন্তু আজকে বিতর্কের ব্যাপার হচ্ছে যে ধর্ম নিয়ে আওয়ামী লীগ বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজনীতি করে কিনা, সেটাই তো আপনার সাবজেক্ট। ওই সাবজেক্টে আমি আছি। তারপরে আপনি শাহবাগের কথা উঠেছে, শুনেন, শাহবাগের গণজাগরণ মঞ্চ শুরু হয়েছিল একটি অফকোর্স একটি ভালো কজ নিয়ে, কিন্তু সেই গণজাগরণ মঞ্চ থেকে আমরা দেখেছি যে যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে, যারা আপনাদের বঙ্গবন্ধুর কাছের লোক ছিল, তাদেরকে রাজাকার বলা হয়েছে, এবিএম মুসাকে রাজাকার বলা হয়েছে, কাদের সিদ্দিককে রাজাকার বলা হয়েছে। তারা তো আমাদের বিএনপি করে না, তারা কি রাজাকার? যখন আপনারা গণজাগরণ মঞ্চে উঠে গণজাগরণ মঞ্চটাকে আপনারা কলঙ্কিত করেছেন এসব আজে বাজে কথা বলে, তখনই কিন্তু এই নাস্তিক এসব কথা এসছে। আরেকটা কথা আমি শেষ করতে যে অপুদি বলেছেন যে ওনারা সকল ধর্মের অধিকার ফিরিয়ে দিয়েছেন। আমি এটা বলে শেষ করছি। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা আছে, আপনি জানেন, ওনারা প্রতি 6 মাস অন্তর প্রেস কনফারেন্স করে বলছে যে বাংলাদেশে মাইনরিটি গ্রুপ, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা কিভাবে প্রতিদিন তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তাদের জমি দখল করা হচ্ছে এবং তাদেরকে অত্যাচার করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এবং প্রতি 6 মাস অন্তর আমাদের মানবাধিকার এই সংস্থা থেকে রিপোর্ট বেরোচ্ছে। আপনি ভালো, এরা কিন্তু কেউ বিএনপির লোক না, বিএনপি তারা করেও না। সুতরাং আজকে বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে, যার কাছে ইচ্ছা তারা যেতে পারে যেভাবে। এবং এই যে আমি আগেই বলেছি, এই দুর্নীতি, এই অপকর্ম, এই মানবাধিকার লঙ্ঘন, এগুলো ঢাকার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক অপু উকিল। আচ্ছা, আমি প্রথমে একটি জিনিস ক্লিয়ার করব। আপনার আলোচনার বিষয় কিন্তু আওয়ামী লীগ আর ধর্মভিত্তিক রাজনীতি না, ভোটের সমীকরণ। সেখানে ভোটের সমীকরণে বিএনপি থেকে যে মিথ্যাচার করা হয়েছে, যখনই কওমি মাদ্রাসার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান, তিনি মিটিং করেছেন, সেই মিটিংকে বা কওমি মাদ্রাসাকে হেফাজতের সঙ্গে মিলিয়ে ফেলে বিএনপি থেকে মিথ্যাচার করা হয়েছে, সেই প্রসঙ্গটি এখানে এসেছে। তো কওমি মাদ্রাসার ব্যাপারে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করতে পারেন। কওমি মাদ্রাসার একটি বোর্ডের, শুধুমাত্র একটি বোর্ডের প্রধান হচ্ছেন হেফাজতের প্রধান আলমামা শফি। তার মানে কি কওমি মাদ্রাসার হেফাজত এক হয়ে গেল? আপনারা বানিয়ে ব্যবহার করতে চায়, কারণ হচ্ছে বলা হলো যে হেফাজতকে এই মাঠে নামিয়েছে বা এই রাজনীতির পানি ঘোলা করবার জন্য শিক্ষা দিয়েছে বিএনপি। কখন থেকে? যখন
নারী নীতি প্রণয়ন করা হয়েছিল সংসদে, সেই নারী নীতির বিরুদ্ধে বিএনপি এবং হেফাজত মিলে হরতাল ডেকেছিল। এটা জুনায়েদ সাকি ভাই এখন বলবে না। এবং কেমন করে নারী নীতির বিরুদ্ধে বিএনপি হরতাল দিল সেদিন, বিএনপি হরতাল দিল এবং হেফাজত সেই হরতাল সমর্থন করে তারাও সাথে আসলো। সেই থেকে বিএনপির সাথে হেফাজতের খেলাধুলা এবং হেফাজতকে ব্যবহার করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় সেই সিঁড়ি ব্যবহার করেছে। এখন যেহেতু আলমাবা শফি একটি বোর্ডের সঙ্গে সম্পৃক্ত আছে সেই জন্য কওমি মাদ্রাসা, কিন্তু এই যুক্তি কি ধোপে টিকে? কোথায় প্রমাণ আছে যে হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ প্রধান বা সরকার প্রধান তিনি মিটিং করেছেন? এই অপপ্রচার যেন বন্ধ হয়। আজকে টকশো থেকে আমি এটা অনুরোধ করব বিএনপিকে। আর যখনই নির্বাচন সামনে আসে তখনই বিএনপি তাদের যে মানে আদর্শ, তাদের নীতি নৈতিকতা, সেটি উপর ভর করে যেটি নির্বাচনের দিকে এগোয়, এখনো সেই নীতি অবলম্বন করেছে। সেটি কি? একটি হচ্ছে ধর্মকে অপব্যবহার করে নির্বাচনের মাঠে নামা, ক্ষমতায় যাওয়া, সিঁড়ি পাকাপোক্ত করা। আরেকটি হচ্ছে ভারত বিরোধিতার জুজু। এই দুটি নিয়ে আবার নেমে গেছে, অলরেডি নির্বাচন সামনে নেমে গেছে এবং সেই নেমে যাওয়ারই একটি কার্যক্রম হচ্ছে বা একটি নেমে যাবারই একটি রাস্তা হচ্ছে হেফাজত আর কওমিকে এক করা। যেই কথার যুক্তি নাই, যেটি অপপ্রচার, যেটা মিথ্যাচার, সেটি টকশোতে বসে জনগণের সামনে বিকৃত করে উত্থাপন করা উচিত না আমি মনে করি। আরেকটি বিষয় এসেছে যে এরশাদ সাহেব সম্পর্কে বলা হলো। কি বলা হলো? এরশাদ সাহেবকে আমরা নির্বাচনের জন্য তাকে ট্রিটমেন্ট করে নিয়ে এসেছি। এরশাদ সাহেবকে নির্বাচনে যেন না যায় সেই জন্য এরশাদ সাহেবের কাছে বিএনপির মহাসচিব, বিএনপির বর্তমান মহাসচিব, তার বাবা, বিএনপির মহাসচিবের মির্জা ফখরুল সাহেবের বাবা জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন, এরশাদ সাহেবের ঘনিষ্ঠ মানুষ। সেজন্য বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল সাহেবকে এরশাদ সাহেবের কাছে পাঠালেন। এরশাদ সাহেবের পায়ে ধরে মির্জা ফখরুল সাহেব বসেছিলেন নির্বাচনে যেন না যায়। পত্রিকার কথা, ডকুমেন্ট আছে। যখন এরশাদ সাহেব বললেন, এরশাদ সাহেব যখন বললেন খালেদা জিয়া আমাকে 5 বছরের জেল খাটিয়েছে, আমি বিএনপির সঙ্গে নাই, আমি নির্বাচনে যাব, তিনি নির্বাচনে এসেছেন। সেই ব্যক্তিকে এরশাদ সাহেব কি বলেছেন? এরশাদ সাহেব কি কখনো বলেছেন যে আওয়ামী লীগ জোর করে আমাদেরকে নির্বাচনের মাঠে নামিয়েছে? আর যদি নির্বাচনে যদি জাতীয় পার্টিকে আওয়ামী লীগ নিয়ে আসে, আমি মনে করি এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ। বিএনপিকে আনতে চেয়েছিল, জাতীয় পার্টি এসেছে, সেটি একটি গণতান্ত্রিক ধারাবাহিকতারই প্রক্রিয়া, সেটিতে কোনো অসততা থাকতে পারে না। আর একটি বিষয় আমি শেষ করছি, মুক্তিযুদ্ধের চেতনা, সাকিব ভাই যেটি বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে রক্ষা করবার জন্য ৭২-এর পর থেকে আওয়ামী লীগই দায়ী, এগুলো হয়নি। অথচ ২৯ বছর সামরিক শাসক, স্বৈর শাসক, বিএনপি, জামাত এরা মিলে মুক্তিযুদ্ধের চেতনাকে যে বিকৃত করে অবচেতন করে ফেললেন, সেটি নিয়ে কোনো কথা নাই। এখন এই সরকার, মুক্তিযুদ্ধের সরকার, আওয়ামী লীগ, যেই দল মুক্তিযুদ্ধের চেতনা কি সেটি সৃষ্টি করেছেন, সেই দলকে এখন শুনতে হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কাজ করছে বা চেতনাকে ধারণ করে কাজ করছে না। তো এই যদি হয় বাংলাদেশের পরিস্থিতি, তাহলে যে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, বাংলাদেশ এগিয়ে যাওয়া সবকিছুকেই তারা কিছু অস্বীকার করে বলবেন যে এই বাংলাদেশ পিছিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। কাজে এইগুলো না বলে সামনে নির্বাচনে আমি বিএনপিকে অনুরোধ করব, ধর্মকে আর টেনে আনবেন না, ধর্মের অপব্যবহার করবেন না। হেফাজতকে নিয়ে খেলাধুলা করে যা করেছেন সেটি থেকে পরিত্রাণ পেয়ে বাংলাদেশের জনগণকে মুক্ত করে, এই যে 14 লক্ষ কিশোর আছে যারা আলোর মুখ দেখতে চায়, যারা বাংলাদেশের সরকারি চাকরিতে যারা অ্যাপ্লিকেশন করতে পারে না, আলোচনার বিষয়বস্তু হলো যে ভোটের রাজনীতির সমীকরণ। মূলত আলোচনা চলে গেছে হেফাজতের উপর, ঠিক আছে। আমরা মূলত আরো অনেকগুলো সমীকরণ আছে, জুনায়েদ সাকি সাহেব বলতে চেষ্টা করছেন, আমি মনে করি এগুলো নিয়ে আলাপ করছি। আমি তারপরও আমি অন্য প্রসঙ্গে আসছি, এটা শুধু একটা কারণ না যে হেফাজত যে নির্বাচনের পূর্বে সমীকরণ। যেহেতু আমাদের অধ্যাপক অপু উকিল, উনি অধ্যাপক আবার উকিল, দুটাই উকিল, বললেন যে হেফাজত সম্বন্ধে আমি ওনাকে বলতে চাই, হেফাজতের উপরে, হেফাজতে 2013 সালে যেই অত্যাচার করেছে, নির্যাতন করে হত্যা করেছেন, ওই রক্তের দাগ মুছবে না। হেফাজত থেকে আপনারা হেফাজতের সমর্থক থেকে ভোট আসা আপনারা করেন না, যদি চেষ্টা করেন। এখন যেটা হলো যে
কেন ওটা ওটা ভুলবে না তারা। এখন এখন যেটা হেফাজতের- আসছে যে আপনি তাজুলও বললেন যে এমপি তাজুল ইসলাম সাহেব সভাপতি বিদ্যুৎ জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়, উনি বললেন যে ভারতকে কি দিয়েছি আমরা, ভারতের সঙ্গে জনগণের সামনে কি দিয়েছি আমরা কি বলবো। আপনারা তো চুক্তি করেছেন, আপনারা টেলিভিশনে দেখেছি 33 চুক্তি করেছেন, চুক্তিটা প্রকাশ করেছেন জনসমক্ষে আপনারা, জনগণও জানে না, আমরাও জানি না, রাজনৈতিক দল কোনো জানে না কি চুক্তির সারমর্ম কি, গোপন রেখেছেন, প্রকাশ করে এটা আপনার ক্ষমতা থেকে যাওয়ার পর জাতি জানতে পারবে। সুতরাং তবে একটা কথা, হেফাজত কেন আমরা কি কি পেয়েছি খবর সব আমরা কিন্তু বলে নির্বাচনকে দিয়েছি। কেন্দ্র করে আওয়ামী লীগ গোছায় নিচ্ছে অনেক। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশের নির্বাচনে কিভাবে হবে জনগণ ঠিক করবে। কেন 2014 সালে ভারতীয় পররাষ্ট্র সচিব এই দেশে আসলো, কি কারণে আসলো? দেশ সার্বভৌমত্বের প্রতি আমি মনে করি এটা অসম্মান করা হলো। কেন আসলো? উত্তর দিয়েছেন আপনারা? দিতে পারেন নাই। না, স্বাধীন কেন? দেশে কেন ভারতীয়রা এটা বলবে যে এসএস সাহেবকে জোর করবে নির্বাচনে যাবেন আপনি? আমি মনে করি এটাই আমাদের স্বাধীনতার সম্মান, আমাদের যে সম্মান বোধটা, জাতীয় সম্মান বোধটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কিন্তু একই জিনিস, এবং সেই সময় ভারত চেয়েছিল যে আওয়ামী লীগ যেন আনকন্টেস্টেড একটা ইলেকশন হোক। পরে পররাষ্ট্র সচিব এসেছিল এবং এসএসএলকে বাধ্য করেছিল, হাসপাতালে নিয়ে গেছে, কি অপারেশন কি করছে না করছে যাই সেটা। এছাড়াও এখানকার ভারতীয় হাই কমিশনার কিছুদিন পরপরই বলে গিয়েছে যে আমরা এই সরকারের সঙ্গে আছি, দেশ হলো বাংলাদেশ, জনগণের উপর নির্বাচন দেশ চালাবে, কিন্তু ওরা আছে দেশে। আবার নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরটাও কিন্তু সমগ্র জাতি সতর্কতার সাথে অবজার্ভ করছে। আবার কি ভারত কি একই রকম চেষ্টা করবে? রাজনীতিতে একই দিন দুইবার রিপিট হয় না, এটা মাথায় রাখতে হবে, রিপিট হয় না। আমরা চাই না বাংলাদেশের নির্বাচনে কোনো বিদেশি রাষ্ট্র এসে হস্তক্ষেপ করো 2014 সালের মতো, এবং এটা করা উচিত না। এখন আসেন আপনারা কি দিয়েছেন? মাহমুদ্দিন খোকন বিভিন্ন সময় যে আপনারা যে অভিযোগ করে থাকেন বিভিন্ন আমি জায়গায়, স্পষ্ট- আমি বা- সেলিম ভাই, অভিযোগ না, আমি এখানে- স্পষ্ট করে বললাম, এখানে বেশ স্পষ্ট- কিছু আমি স্পষ্টতার আমি বক্তব্য স্পষ্ট কিন্তু করে বললাম, আলোচিত আপনি হচ্ছে। অবশ্যই উত্তর করবেন। আমি না, স্পষ্ট please। করে বললাম, ওনার 14 সময় সালে জি, জি। কে না জানে ভারতের পররাষ্ট্র সচিব এসেছিল, এসএস সাহেব জেনারেল এরশাদ তো নিজে বলেছে আমাকে চাপ দিচ্ছে নির্বাচন করার জন্য। হোয়াট দে বাংলাদেশ নিয়ন্ত্রণ করার জন্য উত্তর দিতে পারবে না। স্বাধীনতা এখানে আমাদের স্বাধীনতা সার্বভৌম ক্ষুণ্ণ হয়নি এবং শহীদদের প্রতি বেমানি হয় নাই। এসেছিল আর আপনারা হাই কমিশনারদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন, দেন। আপনার কাছে আমরা আসবো দিলারা। তারপর আসেন কি দিয়েছেন ওনারা কি দিয়েছেন? ওনারা দরকার কি ওনাদের ইকুয়েশন? ভোটের রাজনীতি সমীকরণ দরকার আছে আওয়ামী লীগের? ওনারা ভোটে বিশ্বাস করেন না। যে 14 সাল থেকে দেখেন বাংলাদেশে কোনো ভোট হয়েছে? সবই তো আইন শৃঙ্খলা বাহিনী সাহায্য করছে তাদেরকে, এবং পার্লামেন্টে তো হলেই 154 জন এমপি আল্লাহর হুকুমে 5 বছর পার্লামেন্টে বসতেছে। ভোটের সমীকরণ কি আপনাদের নেই নির্বাচনী আচ্ছা, কেন্দ্র করে আছে, যেটা আছে, গণতান্ত্রিক আছে, ব্যবস্থা আছে, থাকে? আছে। আছে আপনাদের আওয়ামী লীগ ধর ইকুয়েশনটা কি? বাকিগুলো তো আইন শৃঙ্খলা বাহিনী করে দিয়েছে। ঢাকা চট্টগ্রাম অন্য কোনোভাবে 316 এর কারণে করতে পারেনি। পৌরসভা, তারপর মেয়র ইলেকশন, উপজেলা ইলেকশন, সর্বশেষ ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে দেখেন আপনি, সেখানে সরকারি কর্মচারী, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, কই আজিম সাহেব তো অনেক বড় কথা বলেন, র্যাবের পরিচালক তো অনেক বড় কথা বলেন। শেষ করতে হবে আপনাকে। তাদের বাহিনীর লোকজন যে এই যে অপকর্ম জড়িত, নির্বাচনী অপকর্ম জড়িত, তার বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা গ্রহণ করছে। টেলিভিশন আসছে, পত্রপত্রিকা আসছে, ফটো আসছে, ধন্যবাদ। কিছু করেন নাই তো। আসছে ধন্যবাদ, এটা করছে, আপনাকে শেষ করতে হবে, সময় শেষ আপনার। না আপনি তো ওনাদেরকে সময় না, দিয়েছেন। আমার কাছে সময়- না, আওয়ামী লীগকে তো সময় দিয়েছেন আপনি। আপনি বলুন না। বিএনপির কোনো সময় দিলেন না। আমার সময় রেকর্ড করা আছে, আপনি বলুন আর শেষ করুন। আচ্ছা, আবার ওখানে 3 জন আছেন। আচ্ছা, কোনো তো শেষ করছি সময়ই একটু পেলাম না। সংক্ষেপে। আর কি একবারই শেষ করে দিয়েছেন সব। আপনি ধরেন যে ধরুন আপনি একবার কই, কি বিরতির আছে? আগে একবার, তারপরে কিছু হ্যাঁ, লুটের তিনবার। সৃষ্টি হয়েছে, জনগণের সম্পদ লুট করছে, সম্পদ পুঞ্জীবিত করছে, এবং এখানে বেকার বাড়তেছে। তাদের সম্পদ হিসাব করে বলতেছেন যে জাতীয় আয় বাড়ছে, কৃষকের জাতীয় আয় বাড়ছে, শ্রমিকের জাতীয় আয় বাড়ছে। আজকে কি দুর্নীতি? হাওড়ে আজকে এই ঘটনা ঘটলো কেন? আজকে পট্টপট্টিকা আসছে, সেখানে কন্ট্রাক্টরদের, ঠিকাদারদের দুর্নীতির কারণে কিন্তু বাঁধনের নির্মাণ হয়নি। ওই ঠিকাদার তো সব সরকার সমর্থক। বিচার ব্যবস্থা হয়েছে, আজকে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের জীবন শেষ হয়ে গেছে এই বানে। আপনি আসেন কুইক রেন্টাল, কোয়ার দে সরকার শ্বেতপত্র প্রকাশ করুক,
কুইক টেন্ডার এটা ইমার্জেন্সি বেসিসে, আইনে ইমার্জেন্সি বেসিসে করার কথা। আজকে কুইক টেন্ডার কিন্তু জাতিকে শেষ করে দিচ্ছে। আপনার এবার বেশিরভাগই আওয়ামী লীগের নেতাদের সনামে বেনামে। ধন্যবাদ আপনাকে। জনগণের বোঝা দিলারা খন্দকার, আপনার বক্তব্য। ধন্যবাদ সেলিম ভাই, অবশেষে একটু সময় পেয়েছি, কিন্তু আমাকে একটু বলার সুযোগ দিন কিন্তু। আপনার সময় মতো আপনি আচ্ছা, যতটুকু আপনি বলুন। কয়েকটা পয়েন্ট এসেছে। প্রথম একটা হেফাজত, তারপরে এসেছে 5 জন। না না, আমাকে তো বলতে হবে, আমার পার্টির স্ট্যান্ডটা তো আমাকে কিছুটা বলতে হবে তো। তারপরে এসেছে এরশাদ সাহেবের ইলেকশনে যাওয়া না যাওয়া 5 জানুয়ারিতে, তারপরে ভারত ইস্যু, অনেক কয়েকটা বিষয় এসেছে। প্রথমে আমি হেফাজতের বিষয়টা, আমার পার্টির স্ট্যান্ডটা ক্লিয়ার করি। আমরা হচ্ছে ধরি মাছ নাছুই পানির মধ্যে নাই। আপনারা তো পানি খাইয়েছিলেন মানে সম্ভবত। হ্যাঁ, আমি তো এই জন্যই বললাম ধরি মাছ নাছুই পানি, এটার মধ্যে আমরা নাই। আমি বলি আমাকে বলতে দেন, বক্তৃতা শেয়ার করেন, বলতে দেন। আপনি তো আমার কথাই বুঝেন নাই, না বুঝেই তর্ক করছেন। কথা শুনে বলুন। আচ্ছা, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা এই যে কওমি মাদ্রাসা, যে ৭৫,০০০ কওমি মাদ্রাসা, যে 14 লক্ষ স্টুডেন্ট, হ্যাঁ, একটা বিশাল জনগোষ্ঠী, হ্যাঁ, এদেরকে আমরা কখনোই বাইরে রেখে রাজনীতি বলেন, ভোটের রাজনীতি বলেন, কিংবা শিক্ষানীতি বলেন, যেটাকে হাইলাইট করেছেন সাকি ভাই, কোন নীতিতেই আমরা তাদেরকে মানে বাইপাস করতে চাই না, তাদেরকে সবসময় ইনক্লুড করতে চেয়েছি। সেই কারণে আমরা বরাবরই এই জিনিসটাকে হেফাজতের এটাকে সাপোর্ট করে এসেছি, এখনো সাপোর্ট করি। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন তাদেরকে অ্যাকোমোডেট করার, এটাকেও আমরা সাপোর্ট করি। কিন্তু এখানে একটা বিষয় আছে, সাকিব ভাইয়ের ধরে আমি বলছি ইস্যু, যে একবারে যে দাওরায়ে হাদিসকে যে মাস্টার্স যে সনদটা দেওয়া, এটা আমার মনে হয় যে আরো একটু যাচাই বাছাই করে, যেরকম বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন থাকে, বা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে করা উচিত। এখনো সময় আছে, হয়তো দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সময় এখনো আছে। কারণ কি, এই ছেলে মেয়েগুলো, মেয়েরা আছে খুব কম হয়তো, কিন্তু এই যে স্টুডেন্টগুলো যারা দাওরায়ে হাদিস মাস্টার্স সনদ নিয়ে বের হবে, এরা যখন জবে আসবে কম্পিট করার জন্য, ইংরেজি মাধ্যম বলেন, বাংলা মাধ্যম বলেন, এদের সঙ্গে, তখন কিন্তু এরা ওই শুধু সার্টিফিকেট সর্বস্ব হয়ে থাকবে। এরা কিন্তু জায়গা, হ্যাঁ, এটা একটা গেল। 2 5 জানুয়ারি নির্বাচন নিয়ে আমি বলি, 5 জানুয়ারি নির্বাচনে প্রথমে আমার নেতা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনে যেতে চান নাই, বিকজ উনি চেয়েছিলেন বাংলাদেশের সবগুলি নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে নির্বাচন করার জন্য, যাতে দেশে একটা সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করে। কিন্তু আমার বন্ধু যারা এই প্রসঙ্গ যারা ওনারা এনেছেন, আমি মনে করি ওনাদের জ্ঞাতার্থে বলছি, উনি চেয়েছিলেন সবাইকে নিয়ে নির্বাচন করতে, কিন্তু ওনারা তো নির্বাচনে আসলেনই না, বরঞ্চ জামাতের ঘাড়ে ভর করে। স্বাধীনতার সময় আমি জন্মাই নাই, কিন্তু শুনেছি যে স্বাধীনতায় কখনো বিশ্ব রোডে বাংকার খোলা হয় নাই, কিন্তু আমার এলাকায়, বিশেষ করে উত্তরবঙ্গে, আমার কনস্টিটিউয়েন্সিতে হাইওয়ে রাস্তায় 12 ফিট বাই 12 ফিট করে 24টা বাংকার করা হয়েছিল মেইন রোডে। তো এটা জামাতের কাঁধে ভর করে কত হাজার গাছপালা, কত মায়ের বুক খালি করা হয়েছে, কত রক্ত ঝরেছে। নির্বাচনে তো ওনারা আসলেনই না, উল্টা জামাতের কাঁধে ভর করে এইসব করা হলো। 2 ভারত চুক্তি নিয়ে আমি কোনো কমেন্টস শুধু একটু বিশ্লেষণ করতে চাই। 2 দিকে, একটা, আমরা প্রধানমন্ত্রী ওখানে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে যাননি, উনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছেন। ওনাকে যে রিসেপশন দেওয়া হয়েছে বা যে সম্মান ওনাকে দেখানো হয়েছে, সেটাকে আমাদের পার্টি এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি। এটা আমাদের জাতি হিসেবে আমাদের সম্মান বাড়িয়েছে। না, আমি বলি এটা গেল একটা। আরেকটা ইস্যু হচ্ছে যে এটা নিয়ে যে এখন এতই কথা হচ্ছে, হ্যাঁ, আমি 2 দলকেই বলবো, আওয়ামী লীগ বিএনপি 2 দলকেই বলবো, যে আপনারা চুক্তিগুলো অ্যানালাইসিস করেন, কোন কোন চুক্তি বাংলাদেশের পক্ষে গেছে, কোন কোন চুক্তি ভারতের পক্ষে গেছে, কোন কোন চুক্তি দেশবিরোধী হয়েছে, কোন কোন চুক্তি দেশের পক্ষে গেছে। এই যে আপনারা যে ডকুমেন্টারি ওয়ার্ক আপনারা বিএনপিও করেন, আওয়ামী লীগও করেন, করে জাতির সামনে তুলে ধরেন, তাহলে জনগণ, দেশবাসী বুঝবে। আপনারা কি করেছেন বিষয়, আপনাদের দৃষ্টিতে কি আছে? যে আমরা এখনো এটা নিয়ে কথা বলার সময় আসেনি, আমরা অপেক্ষা করছি, আমরা কাজ করছি, অবজার্ভ করছি, আমরা তারপরে উই উইল সে। আপনারা সংসদে আছেন, আপনারা তো এটা নিয়ে চুক্তি নিয়ে কথা বলা উচিত। আপনার বক্তব্য শেষ। আপনি বলতে দেন, সংসদে থাকলে হবে না, সংসদে এটা উত্থাপন করতে হবে। আমি বলি না, আপনাকে সংসদীয় রীতিনীতি মানতে হবে, তো সংসদে শুধু থাকলে হবে না। এটা নিয়ম কি, আপনি দেখেন 145-এর
সম্ভবত ক্ষতে আছে। এটা যদি সরকার এখানে যদি উত্থাপন করা হতো বিষয়টা, তখন এটা নিয়ে ডিবেট হতো। ডিবেটে তখন বিরোধী দল নীতিগতভাবে আপনাদের মন্ত্রী আছে এই ক্যাবিনেটে, আপনাদের প্রতিনিধি আছে সংসদে, আপনারা সংসদে না হোক রাস্তা দাঁড়িয়ে কেন জানতে চাচ্ছেন না? আপনাদের নিজেদের দাবি করেন, আপনাদের তো উচিত যে সরকারকে জিজ্ঞেস করা কনফারেন্সের মধ্যে সীমাবদ্ধ হয়েছে না। 4 দিন পর পার্টি অফিসে একটা করে প্রেস কনফারেন্স করেন, এই আপনাদের রাজনীতি। রাজপথে আপনারা বলেন হলেও তো রাজপথে দাঁড়িয়ে করেছেন কখনো? রাজপথে আছি বেরশেদ দিলারা উনি বলতে যদি আপনার পুরনো পল্টনের অফিস যদি শুধু রাজপথ হয় তাহলে আমার বলার কিছু নাই। আরে শুনেন দিলা বেরশেদ দিলা শুনেন, উনি বলতে যদি পার্লামেন্ট ভেঙে যায়, হ্যাঁ সাবি আপনাকে দিব, চলে আসলে আমি কখন বলবো? আপনারা শুনেন, আপনারা উপরে দেখানো দিবেন, আমাদের তাহলে তো হবে না। আপনারা যদি আপনার দেশ আপনার পল্লী বন্ধু এরশাদ সাহেবের ঝগড়া করার জায়গা না, আপনাদের উচিত রাস্তায় এসে জনগণের সাথে দাঁড়িয়ে হবে না, কি আছে সেটা জানতে পারেন। শোনেন, আমরা চাই যে ভুল 5 জানুয়ারি নির্বাচনে করেছেন ওই ভুল আর না করে প্রেস কনফারেন্স থেকে বের হয়ে এসে রাস্তায় নেমে, ওই যে আপনাদের 51টা সাংগঠনিক টিম গঠন করা হয়েছে না, উই উইল মানে এপ্রিশিয়েট, আমরা এটাকে এপ্রিশিয়েট করি। সারা দেশের সংগঠনকে শক্তিশালী করেন, রাজনীতিতে আসেন। ধন্যবাদ দিলারা খন্দকার, ধন্যবাদ। সংসদে যান। ওই টিমে দিলারা আমাকে কথা বলছি, সেটা বলছে না, আমি আমার কথা বলি, আমি বলছি আমরা এটাকে স্বাগত জানাই। থামতে হবে, আবার আসবো সময় পেলে। ভালো জানেন। একবার আফজাল হোসেন আপনার বক্তব্য দিন। না, আমি এখন দেখছি যে একটা মিথ্যার উপরে রাজনীতি প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে, এবং সেটি হলো যে এই বিএনপি নামক দলটি তার জন্মলগ্ন থেকেই মিথ্যাচারের উপরে প্রতিষ্ঠিত, এবং তারপরে তারা বিভিন্ন সময় এই যে বাংলাদেশের যে ভোট ব্যবস্থা, হানা ভোট থেকে শুরু করে যা যা করেছে, সেই দল এখন কি করে আবার ভোটের জন্য আহাজারি করতেছে। আমি এখানে বলতে চাই যে এই যে বিএনপি এই যে লাস্টে যে কথাটা বললেন যে এই যে হেফাজতের ওই সময় যে শত শত লাশের কথা বললেন, একটা লাশের প্রমাণ কি আপনারা দিতে পেরেছেন? পারেননি। আদিলুর রহমান শুভ্র তার অধিকার নামক সংগঠনের না আদিলুর রহমান শুভ্র তার অধিকার নামক যে সংগঠন, সেখান থেকে যে তালিকাটা দিয়েছিল সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, সেই তালিকার আলোকে সেই মানুষগুলোর খুঁজে বের করার চেষ্টা করেন। তারপরে সরকারের সমস্ত সংস্থা কিন্তু খুঁজে দেখেছে যে একটি মানুষও নিখোঁজ হয়নি। সুতরাং এই কথাগুলো বলে, অতীতের পচা গলা এইসব কথা বলে এই মাঠ ঘোলা করা যায়, মানুষকে বিভ্রান্ত করা যায়। আর আপনারাই তো, আর বিএনপি তো সেই দল যে একটা বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশের রাজনীতি করে আর একটি দেশের নির্বাচন যখন হয়, সেই নির্বাচনে মোদী যখন জিতেছে, তখন সকালে সেই হাই কমিশন খোলার আগে সেখানে মিষ্টি নিয়ে দাঁড়িয়েছিল উৎসব করার জন্য। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সেই ইয়া নিয়ে আমরা রাজনীতি করি। আমরা বাংলাদেশে দেখেছেন ইন্ডিয়ার সাথে পায়ে পড়ে ঝগড়া করা যায়, পায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা যায়, কিন্তু কোনো আদায় কিছু করা যায় না। না, তিস্তা চুক্তি আপনারা কি করেছেন? আপনারা ক্ষমতায় ছিলেন, তিস্তা কখন হয়েছে? তিস্তার ইতিহাস জানেন? আমি 2 মাস আগে তিস্তা ঘুরে এসেছি, তিস্তা সম্পর্কে আমার স্টাডি আছে। সুতরাং আপনি শুনেন যে তিস্তা নিয়ে কিন্তু আপনারা কিছুই করেন নাই, এবং আপনাদের সময় কিন্তু তিস্তা তৈরি হয়েছে, তখন কিন্তু প্রতিবাদ করেন নাই আপনারা। আজকে না গঙ্গা চুক্তি সবই ভুলে যায়, বিদেশ থেকে আসার পর সবকিছু ভুলে যায়। আজকে তো এই তো এটাই তো সেই বাংলাদেশ। আপনারা উন্নয়ন দেখেন না, এই বাংলাদেশের তো 5 কোটি মানুষ নিম্ন গেছে। আজকে হামনিজি দেখি সব জায়গাতে, আজকে আমরা আমাদের বাংলাদেশীদের ইরাক যুদ্ধের সময় আমরা কেমিক্যাল আলী নামে একজনের নাম শুনেছিলাম। আজকে আপনাদের অফিসে ইউরেনিয়াম রিজভি নামে আরেকজন তৈরি হয়েছে, তাই না? উনি ইউরেনিয়াম রিজভি, হ্যাঁ, না ইউরেনিয়াম বিশেষজ্ঞ। আজকে আগাম বৃষ্টিপাতের কারণে শোনেন, বাংলাদেশে ক্যাপাসিটি ম্যানেজমেন্টে, এই যে দুর্যোগ ম্যানেজমেন্টে শেখ হাসিনা চ্যাম্পিয়ন। ধন্যবাদ। শুনে কথা আফজাল হোসেন, এই পর্যায়ে বলবেন জুনায়েদ সাকি। প্লিজ সামাউজেট একটা এক পয়েন্ট বলি, লাস্টে এক পয়েন্ট বলি। জি বলুন। 91 সালে যখন ঘূর্ণিঝড় হরুরির চরে 2 লক্ষ মানুষ মারা গেল, তখন বেগম খালেদা জিয়া বললেন যত মানুষ মারা
উচিত ছিল, তো মানুষ মরে নাই এবং উনি 2 দিন পরে যে আসল ঘটনা জেনেছেন। সুতরাং যে নেত্রী বিবিসি বলেছে বাংলাদেশে 98 বাংলাদেশের মানে 4 ভাগের 3 ভাগ অঞ্চল পানির নিচে ছিল, সেই সময় কিন্তু বলেছিল বিবিসি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম 2 কোটি লোক মারা যাবে, একটা মানুষ কিন্তু না খেয়ে মরে নাই। ধন্যবাদ আপনাকে জুনায়েদ সাকি। দুর্যোগ ম্যানেজমেন্ট আফজাল হোসেন, আপনাকে থামতে হবে। জুনায়েদ সাকি, শেখ হাসিনা জুনায়েদ সাকি আপনি বলুন। শেষ হয়ে যাবে। জুনায়েদ সাকি আপনি বলুন। আমি একটু দয়া করে আপনি বলুন। আপনাদের কাছে মোটাদের গেলে আর আমরাই তো না খবর ভাই, আমরা তো আমলি আমার নেতৃত্ব চ্যালেঞ্জ করেছেন যে অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাকে থামতে হবে। জুনায়েদ সাকি বক্তব্য দিবেন। আপনি থামুন আফজাল হোসেন। আরে ভাই কথা আমি ঘটনা প্রকাশ করলে তা মামলা করে। জুনায়েদ সাকি আপনার বক্তব্য দিন। খবর না, একটু বলি না, শেষ করি। এক নম্বর আমরা হচ্ছে আবার যে, আসবো। এক নম্বর কথাটা আসি যে জাস্ট কওমি মাদ্রাসার স্বীকৃতি নিয়ে এক লাইন বলে আমি শেষ করব। সেটা হচ্ছে যে আমাদের মানে এটা শিক্ষা বিষয় নিয়ে যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগত যে পার্থক্য, কওমি মাদ্রাসার স্বীকৃতি বিষয় নিয়ে আলোচনাটা তো রাজনীতি ততটুকুই, কিন্তু যে ভোটের সমীকরণে এটা নেওয়া হচ্ছে আমরা এটাকে কোনো এটার অংশ যদি করা হয় এই কওমি মাদ্রাসার স্বীকৃতি, সেটা আমাদের জাতির জন্য মঙ্গলজনক না। কি করার দরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি? প্রথমত আমাদের একটা 1 থেকে 12 ক্লাস পর্যন্ত বুনিয়াদী শিক্ষার ব্যাপারে একটা জাতীয় ঐক্য তৈরি করা দরকার, যে এখানে আমাদের কতগুলো সাধারণ বিষয় সকলকে শিখতে হবে। এরপরে বিশেষায়িত শিক্ষা হবে এবং সেখানে ধর্মীয় শিক্ষা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ শিক্ষার মাধ্যম হিসেবে থাকবে। বিশেষায়িত শিক্ষা বুনিয়াদী শিক্ষার উপর দাঁড়াতে হবে। এই নীতি নিয়ে আমাদের আলোচনা শেষ করি। তারপরে এইটাকে নিয়ে যে ধর্মীয় জায়গায় আসা হচ্ছে, আমি বলছি যে বিএনপি যেমন জামাত ইসলামের এজেন্ডার খপ্পরের মধ্যে দীর্ঘদিন ধরে আছে এবং বিএনপির ট্যাকটিক, বিএনপিকে সমালোচনা করছেন কিন্তু বিএনপির ট্যাকটিকই এখন আওয়ামী লীগ গ্রহণ করছে এবং এর মধ্যে দিয়ে বাম মোর্চা সম্পর্কে যদি বলুন যে যারা নির্বাচনের জন্য একটি মোর্চা গঠন করতে যাচ্ছেন, এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে সংক্ষেপে বলেন। সেই প্রসঙ্গে আসছি যে এই বিএনপি ট্যাকটিক এখন আওয়ামী লীগ গ্রহণ করছে, আর আওয়ামী লীগ তো জাতীয় পার্টিকে সাথে নিয়ে একটা উপজোট গঠন করাচ্ছে ইসলামী দলগুলোকে দিয়ে। এই যে পুরো প্রবণতাটা, এই প্রবণতার মধ্যে থেকে আমরা যেটা বলতে যাচ্ছি যে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ একা সৃষ্টি করেনি। মুক্তিযুদ্ধের চেতনা এই 23 বছর ধরে পূর্ব বাংলার জনগণ তৈরি করেছে। তার মধ্যে আওয়ামী লীগ যেমন একটা রাজনৈতিক দল ছিল, তৎকালীন সময় আরো অনেক রাজনৈতিক দল ছিল যারা এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টি করেছেন। কাজেই মুক্তিযুদ্ধের চেতনা মূলত সৃষ্টি করেছেন জনগণ। সেই জনগণের যে লড়াইটা, সেগুলো সুনির্দিষ্ট করেছে একটা সার্বভৌম মানবিক মর্যাদাপূর্ণ বাংলাদেশ, মানবিক এই দেশের জনগণের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এই প্রতিষ্ঠা করার কাজগুলো আমাদেরকে করতে হবে। সেটার মধ্যে দিয়ে আমি আবার আসবো আপনাদের কাছে। কথা তো বলতে দিলেন না। শেষ বক্তব্যটা জুনায়েদ সাকি সাহেব, আপনার কথার মধ্যে আমি হাত ঢুকে আপনি আমার কথা শেষ করেন। জুনায়েদ সাকি সাহেবের শেষ বক্তব্যটা তীব্র নিন্দা জানাই এই কারণে যে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু। আওয়ামী লীগও করেছে, কিন্তু অবশ্যই না না এভাবে কথা বলা যাবে না, এভাবে কথা বলা যাবে না। আপনি কি ইতিহাস বিকৃতি এতক্ষণ পর্যন্ত স্বাধীনতার কথা বললেন, এখন আদর্শের কথা বললেন, আর এখন বিকৃত একটা ইতিহাসের গল্প। আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল ছিল না? অবশ্যই ছিল, ছিল, বাট নেতৃত্ব আপনি এককভাবে নেতৃত্বটা দিয়েছেন আওয়ামী লীগ। এখানে আপনি শুনেন না, অস্বীকার করেছে আওয়ামী লীগের মালিক। এখানে অফকোর্স আমরা বলি যে আওয়ামী লীগ যে নেতৃত্বকারী দল হয়েছে সেটা তো আমরা অস্বীকার করিনি, কিন্তু আওয়ামী লীগ জনগণের অবদান ছিল। এখানে বসে মানুষকে মিথ্যা তথ্য প্রদান করার মাধ্যম দিয়ে আপনারা মিথ্যা তথ্য দিচ্ছেন। আমাদের শেষ করতে হবে। এখানে আপনি আমি আপনার কাছে আবার আসবো সময় পেলে। সেলিম সাহেব, আপনি যেখানে অবদানটা বললেন না, যেখান থেকে আলোচনাটা আরম্ভ করেছেন, বামপন্থী প্রগতিশীল দলগুলো ছিল না এখানে এখানে একটা বিষয় হলো কি, এখানে আপনি একটা জায়গায় শুধুমাত্র ছিল এদেশের মহান মুক্তিযুদ্ধের দল ছিল না। একজন বলেন, আপনাকে থামতে হবে। একজন বলেন। এখানে হেফাজত ইসলাম ওনাদের সবারই একটা খুব বড় ধরনের টনক নড়ে গেছে, মনে হয় যেন সব ভোট নিয়ে গেছে। ইসলামের সাথে যে বিষয়ে আলোচনা হয়েছে সেটা গোটা জাতি জানে, ভারতের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এগুলো সবাই জানে, এখানে দৃশ্যমান। এখন আমাদের এখানে এমন কোনো গোপনীয় কোনো তথ্য নাই, সকল চুক্তি সকল কিছু ওয়েবসাইটে আছে, আপনারা দেখুক জানুক, অসুবিধা কিছু ধন্যবাদ। এবং দেশের কিন্তু সার্বিকভাবে আপনি উনি বলছেন কৃষক শ্রমিকের উন্নতি হয় না, সকল ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং সাকিব সাহেব দল গঠন করে ওনার উন্নতি হয়েছে।
মিনিটে দেখার আমন্ত্রণ। আগামী সপ্তাহে আবারও যে কোনো উপায়ে দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জোট করবে তারা।